স্ক্রিন দেখা যাচ্ছে? Yes, sir. ওকে, সো seems fine. ওকে, সো আজকে যে টপিকটা, যদি অডিওতে কোনো ইস্যু হয় বা কোনো প্রবলেম হয় আমাকে একটু কাইন্ডলি নোটিফাই করবেন, ঠিক আছে? ওকে, সো আজকে যে টপিকটা আসলে পড়বো সেটা হচ্ছে, আমরা তো লাস্ট ক্লাসে থ্রেডস অলরেডি শেষ করছি। সো আজকে আমরা আসলে সিপিইউ শিডিউলিং নিয়ে পড়বো। আচ্ছা, সিপিইউ শিডিউলিং নিয়ে আসলে আপনাদের কি মনে হয়, হোয়াট ইজ দিস টপিক অ্যাবাউট? মানে এই টপিক আসলে আমরা কি শিখবো? মানে প্রসেস পড়ছি, থ্রেড পড়ছি, আজকে আমরা সিপিইউ শিডিউলিং পড়তেছি, মানে এটার আসলে মেইন মোটিভেশনটা কি কি মনে হয়? কারো কোনো আইডিয়া আছে? বা আপ আনটিল নাও যতটুকু ডিসকাস করছি সেটার বেসিসে কি কোনো কমেন্ট করতে পারবো কেউ, যে সিপিইউ শিডিউলিংটা তো আসলে কি হবে? স্যার 221 এ একটা অ্যালগোরিদম করছিলাম, যে একটা মানে টাইম কনস্ট্রেইন্ট থাকতো, ওর মধ্যে কতগুলো বেশি কাজ করতে পারবো। ওইটার মতো একটু সিমিলার, বাট মানে এখানে অন্যান্য আরো বেশি প্রায়োরিটিস থাকে, কোনটা মাস্ট আগে করতে হবে, কোনটা মাস্ট পরে করতে হবে, এই টাইপের। আচ্ছা, সো বেসিক্যালি যেটা আইডেন্টিফাই করতে পারতেছেন বা যেটা নিয়ে আসলে আমরা কথা বলতে চাচ্ছি, যে এই স্লাইডটা যদি একটু দেখেন, যে এই স্লাইডটাতে আসলে কি বলতে চাচ্ছে। সো সিপিইউ শিডিউলিং এর অ্যাকচুয়ালি মেইন মোটিভেশনটা হইতেছে, যদি কারো মনে থাকে যে আমরা প্রসেস পড়ছিলাম, সো প্রসেসগুলো আসলে কোথায় থাকতো মনে আছে? বা এই স্লাইডটার মধ্যে হিন্ট দেওয়া আছে যে প্রসেস জিনিসটা আসলে কোথায় থাকতো নরমালি। মানে মেইন মেমোরিতে প্রসেস থাকতো। সো মেইন মেমোরিতে অ্যাকচুয়ালি প্রসেস হতো, বাট আমাদের যদি প্রসেস স্টেট ডায়াগ্রামটা মনে থাকে তাহলে কিন্তু আমরা অলরেডি জানি যে একটা প্রসেস আসলে রেডি কিউতে থাকতো, তাই না? রেডি কিউ থেকে তাকে কি হতো, সিপিইউ এক্সিকিউশনের জন্য নিয়ে যাওয়া হইতো না? ইয়েস অর নো? Yes, sir. সো ওই কনসেপ্টটাই, যে এখন আমরা আসলে এই যে সিপিইউ একটা প্রসেসকে মানে এক্সিকিউশনের জন্য নিয়ে যাচ্ছি বা প্রসেসটাকে এক্সিকিউট করাচ্ছি, এই যে এই ধরনের যে অ্যাক্টিভিটিগুলো, এটার জন্য বেসিক্যালি আমাদেরকে কিছু শিডিউলিং অ্যালগোরিদম প্রোভাইড করা হয়েছে। যে আমরা যে প্রসেস টপিকটা পড়ার সময় বারবার বলতাম যে একটা প্রসেসকে রেডি কিউ থেকে আমরা হচ্ছে এক্সিকিউশনে নিয়ে যাই, দেন ওইটা হয়তো কোনো সময় আইও অ্যাটেনশনের জন্য সিপিইউ থেকে বের হয়ে আসে। তো এই যে পুরা প্রসেসটা, এই যে একটা সাইকেল, প্রসেস এক্সিকিউশনের যে সাইকেলটা, এই সাইকেলটা আসলে সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদমের মাধ্যমে আমরা কি করি, আমরা অ্যাকচুয়ালি ডিক্টেট করি বা আমরা অ্যাকচুয়ালি এই প্রসেসটাকে মেনটেন করি, ওয়ার্ক ফ্লোটাকে ধরে রাখি। কারণ আমি আপনাকে বলতেছি যে আমরা সিপিইউ অ্যাটেনশন নিয়ে যাই, কিন্তু কিভাবে, কখন নিয়ে যাই এবং কখন তাকে আবার অ্যাটেনশন থেকে বের করে আনি। সো ইভেন আমরা প্রসেসের ক্লাসে বারবার একটা কথা বলতাম, যদি আপনাদের মনে থেকে থাকে, যে কোনো একটা ইম্পর্টেন্ট প্রসেস, যে ধরেন আমার সিস্টেমে একটা প্রসেস চলতেছে, মিনহাইল আরও ইম্পর্টেন্ট একটা প্রসেস আসলো, সো তখন হয়তো আমরা সেই ক্ষেত্রে হয়তো ওই ইম্পর্টেন্ট প্রসেসটাকে অ্যাকচুয়ালি অ্যাটেনশন দিতে চাই। তো এই টাইপের জিনিসগুলো যখন আমরা আসলে কথা বলতাম, তখন কিন্তু মানে বাই দিস টাইম আমরা কিন্তু বুঝতেছি যে আসলে আমাদের এই জায়গাটার ভিতরে সিপিইউকে বেসিক্যালি একটা প্রসেসকে হচ্ছে যে সিপিইউর অ্যাটেনশনের জন্য নেওয়ার বেশ কিছু ক্রাইটেরিয়া থাকে। তো এখানে দেখেন কি কি বলছে, কন্টিনিউয়াস সাইকেল কি কি করতে চাচ্ছি, আমাদের মেইন মোটিভেশনটা হচ্ছে ম্যাক্সিমাইজ সিপিইউ ইউটিলাইজেশন অবটেন উইথ মাল্টি প্রোগ্রামিং। সো আমরা যখন মাল্টি প্রোগ্রামিং এর কথাটা বলতেছি, মাল্টি প্রোগ্রামিং বা মাল্টি প্রসেসিং, এই দুইটা ওয়ার্ডের আসলে মেইন অবজারভেশনটা কি, মানে এটাতে আসলে আমরা কি বুঝি? মানে ইট বেসিক্যালি সেইজ যে আমার সিস্টেমে অনেকগুলো প্রসেস আছে, এই প্রসেসগুলো যখন আমার সিপিইউ অ্যাটেনশনের জন্য যাবে, আমরা চেষ্টা করব যাতে সিপিইউ কখনো আইডেল বসে না থাকে, সিপিইউকে যাতে অলওয়েজ আমরা ইউজ করতে পারি, এটাই হচ্ছে আমাদের মেইন গোল। আর সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদমগুলোকে ডিফারেন্ট শিডিউলিং অ্যালগোরিদমগুলোর থ্রুতে আমরা এই গোলটাকে অ্যাচিভ করার ট্রাই করি বা ম্যাক্সিমাইজেশন করার ট্রাই করি। ইউ ক্যান থিঙ্ক ইট অ্যাজ লাইক এ অপটিমাইজেশন প্রবলেম। আমরা অপটিমাইজেশন প্রবলেমের সাথে পরিচিত না, 221 দেখছি, সো ইউ ক্যান থিঙ্ক ইট ইন দ্যাট ওয়ে, ঠিক আছে? সো কন্টিনিউয়াস সাইকেলে কি হয়, ওয়ান প্রসেস হ্যাজ টু ওয়েট, অপারেটিং সিস্টেম টেক্স দ্য সিপিইউ অ্যাওয়ে, গিভ সিপিইউ টু অ্যানাদার প্রসেস, দেন হচ্ছে দ্য প্যাটার্ন কন্টিনিউ। সো এখানে কি বলতেছে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, ওয়ান প্রসেস হ্যাজ টু ওয়েট আইও, মানে হতেই পারে যে একটা সিস্টেম, একটা প্রসেস আপনার হয়তো ওয়েট করতেছে, দিস থিং মাইট বি নেসেসারি। তারপরে কি বলতেছে, অপারেটিং সিস্টেম টেক্স দ্য সিপিইউ অ্যাওয়ে,
সিপিইউটাকে সামটাইমস হইতেছে প্রসেস থেকে সে হইতেছে একটা প্রসেসকে বের করে নিচ্ছে, গিভ সিপিইউ টু অ্যানাদার প্রসেস। সো আমরা যেটা আগে দেখছিলাম যে একটা প্রসেস, আমরা প্রসেসের টপিক পড়ার সময় বলতাম যে একটা P1 প্রসেস সিপিইউ অ্যাটেনশন পাচ্ছে, ঠিক তারপরের মুভমেন্টে হচ্ছে P2 প্রসেসকে আমার সিপিইউ অ্যাটেনশন দেওয়া লাগবে। সো দিস থিং অ্যাকচুয়ালি টক উই হ্যাভ ডিসকাসড হিয়ার, যে এখানে কি করতে চাচ্ছি। সো এটা অ্যাকচুয়ালি কন্টিনিউ করতে থাকে। তো CPU IO বার্স্ট সাইকেল প্রসেস এক্সিকিউশন কনসিস্ট অফ এ সাইকেল CPU এক্সিকিউশন আর IO ওয়েট। সো এটা কি আমরা আস্তে আস্তে একটু পরে বুঝে যাব যে কি হয়। সো CPU শিডিউলারের মধ্যে কি কি আছে আমরা যদি একটু দেখি বা একটু বোঝার চেষ্টা করি যে এখানে এখানে আমরা যেটা বলতে চাচ্ছি যে সিলেক্টস ফ্রম অ্যামং দ্য প্রসেস ইন দ্য রেডি কিউ অ্যান্ড অ্যালোকেট দ্য CPU টু ওয়ান অফ দেম। সো এখানে ফিফো কিউ আছে, প্রায়োরিটি কিউ আছে। বেসিক্যালি আমরা একটা প্রসেসকে কি টাইপ কিউর কোন ধরনের স্ট্রাকচারে রাখতে চাচ্ছি সেটা নিয়ে আসলে এখানে কথা বলা হচ্ছে। দেন এখানে কি আছে, সিপিইউ শিডিউলিং ডিসিশন মেক টেক প্লেস হোয়েন প্রসেস সুইচেস ফ্রম রানিং টু ওয়েটিং স্টেট। সো এই জিনিসগুলো আসলে আমরা একটু বুঝবো, এই স্লাইডগুলোর এই স্লাইডটার কনসেপ্টটা ক্লিয়ার হবে যখন আসলে আমি একটা সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম আসলে আপনাদের সাথে একটু ডিসকাস করব। তো শিডিউলিং ক্রাইটেরিয়া জিনিসটা কি, এই স্লাইডটাতে আমরা ব্যাক করব। একটা শিডিউলিং অ্যালগরিদম বা কয়েকটা শিডিউলিং অ্যালগরিদম দেখার পর এই স্লাইডটা আমরা ব্যাক করব, তাহলে আপনাদের কাছে আসলে মেক সেন্স করবে যে আসলে এখানে কি হচ্ছে। সো এরপর আমাদের শিডিউলিং এর ক্রাইটেরিয়া কি থাকে, ওই যে শুরুতেই বললাম যে কিপ দ্য সিপিইউ অ্যাজ মাচ বিজি অ্যাজ পসিবল। আমরা সিপিইউকে কখনোই আইডল বসে থাকতে দিতে চাই না। থ্রুপুট ইজ দ্য নাম্বার অফ প্রসেসেস দ্যাট কমপ্লিট দেয়ার এক্সিকিউশন পার টাইম ইউনিট। তার মানে হচ্ছে যে কতগুলো প্রসেস পার টাইম ইউনিটে কমপ্লিট হচ্ছে, এটি হচ্ছে আমার সিপিইউর থ্রুপুট। টার্ন অ্যারাউন্ড টাইম কি, অ্যামাউন্ট অফ টাইম টু এক্সিকিউট এ পার্টিকুলার প্রসেস, মানে একটা পার্টিকুলার প্রসেসকে এক্সিকিউট করতে কেমন টাইম লাগে সেটা হচ্ছে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম। So the interval from the time of submission of a process to the time of the completion. So এটা বেসিক্যালি কি বলতেছে যে একটা প্রসেসকে যখন আমরা আসলে সিপিইউ অ্যাটেনশনের জন্য পাঠাই, দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম, মানে আমাদের এই এই কাউন্টডাউনটা শুরু হয়ে যায়। সো দেন হচ্ছে যে আমরা যতক্ষণ পর্যন্ত এই প্রসেসটাকে কাজ করানো শেষ করি ততক্ষণ পর্যন্ত এটা হইতেছে যে মানে এটা চলতে থাকে বেসিক্যালি, ঠিক আছে। যে যখন শেষ হবে তখন টার্ন টাইমটা শেষ হয়। সো ওয়েটিং টাইম কি, অ্যামাউন্ট অফ টাইম আ প্রসেস হ্যাজ বিন ওয়েটিং ইন দ্য রেডি কিউ। সো রেডি কিউতে কিন্তু আসলে আমরা জানি যে একটা প্রসেস আসার সাথে সাথে কিন্তু আসলে সে আসলে সিপিইউ অ্যাটেনশন পায় না যদি সিস্টেমে আরও এক্সিস্টিং কিছু প্রসেস অলরেডি ওয়েটিংয়ে থাকে বা অলরেডি সিপিইউ অ্যাটেনশনের জন্য আগে আসে। ইউ ক্যান থিঙ্ক ইট লাইক, ধরেন একটা কিউতে 3-4টা প্রসেস আসছে, তো এই 3-4টা প্রসেসের মধ্যে আমরা বেসিক্যালি হচ্ছে যে যেটা ফার্স্টে আসছে তাকে আমরা আগে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করতেছি, কিছুটা এরকম চিন্তা করা যায়। রেসপন্স টাইম কি, অ্যামাউন্ট অফ টাইম ইট টেকস ফ্রম হোয়েন এ রিকোয়েস্ট ওয়াজ সাবমিটেড আনটিল দ্য ফার্স্ট রেসপন্স ইজ প্রডিউসড। তার মানে যেটা বোঝাচ্ছে যে আপনি আসলে একটা প্রসেসকে কিউতে আনার মানে এই না যে তাকে সাথে সাথে আসলে সিপিইউ অ্যাটেনশন দেওয়া হচ্ছে। সো সে আসলে আসার পরে কিউতে আসার পরে যখন সে ফার্স্ট টাইম সিপিইউ অ্যাটেনশন পাচ্ছে ওটাকে বেসিক্যালি আমরা রেসপন্স টাইম বলতেছি। সো এই স্লাইডগুলোর কনসেপ্ট আসলে এই দুইটা স্লাইডের কনসেপ্ট আসলে আরো ক্লিয়ার হবে যখন আমরা সামনে একটা অ্যালগরিদমে আসবো। সো আমাদের আমরা বলছিলাম একটু আগে বলছিলাম যে এটা একটা অপটিমাইজেশন প্রবলেম। সো দেখেন আমাদের অপটিমাইজেশন প্রবলেমটার গোল কি, ম্যাক্সিমাইজ দ্য সিপিইউ ইউটিলাইজেশন, ম্যাক্সিমাইজ দ্য থ্রুপুট, মিনিমাইজ দ্য টার্ন অ্যারাউন্ড টাইম, মিনিমাইজ দ্য ওয়েটিং টাইম, মিনিমাইজ দ্য রেসপন্স টাইম। সো আমরা আসলে একটা অপটিমাইজেশন অ্যালগরিদমে আসলে কি হয়, মানে একটা অপটিমাইজেশন অ্যালগরিদমের মেইন মোটিভেশনটা কি, এটা কি কারো আইডিয়া আছে? মানে অপটিমাইজেশন অ্যালগরিদম আমরা করছি, ন্যাপস্যাক পড়ছিলাম মনে আছে 221 এ। ইয়েস স্যার, ন্যাপস্যাক। সো এটা একটা অপটিমাইজেশন প্রবলেম আসলে কি বলে যে আমরা কখনোই হয়তো 100% এফিশিয়েন্ট কোনো একটা সলিউশন হয়তো বানাতে পারবো না, ধরে নিচ্ছি বানাতে পারবো না, বাট আমরা হয়তো অলওয়েজ একটা খুব ক্লোজ টু এফিশিয়েন্ট বা ক্লোজ টু 100% অ্যাকুরেট একটা সলিউশনের কাছাকাছি যেতে পারি। সো এই কথাটা কেন বললাম, এই কথাটা বলার মেইন কারণ হচ্ছে যে আমরা আসলে দিন শেষে যতই চেষ্টা করি, যত ভালো একটা অ্যালগরিদমই বানাই না কেন, আমরা আসলে কখনোই বলতে পারবো না যে আমরা সিপিইউর 100% এফিসিয়েন্সি অ্যাচিভ করতে পারছি, সিপিইউ ইউসেজের 100% এফিসিয়েন্সি অ্যাচিভ করছি, এটা আমরা কখনোই হয়তো বলতে পারবো না, বিকজ আমাদের অনেক ধরনের লুপ হোল আছে বা অনেক ধরনের আসলে কস্ট আছে যেগুলোর কারণে আসলে আমরা পারবো না, ঠিক আছে। সো একটা কস্ট আসলে আছে যেটা আসলে আপনাদের সাথে আমি অলরেডি শেয়ার করছি, আপনাদের কারো হয়তো মনে আছে কিনা জানি না, যে একটা প্রসেসকে সিপিইউ অ্যাটেনশনে পাঠানো
এবং তাকে আবার সিপিইউ থেকে বের করে আনার একটা প্রসেসে সোয়াপ ইন সোয়াপ আউট একটা প্রসেস ছিল না, মনে আছে? প্রসেসে পড়ছিলাম। সো ওই জায়গাটার ভিতরে আমি বলছিলাম যে একটা টাইমের ওয়েস্টেজ হয়, এবং তখন বলছিলাম যে আসলে বেসিক্যালি ওই টাইমের ওয়েস্টেজটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে পিসিবি ডিজাইনের উপরে। প্রসেস কন্ট্রোল ব্লকটার ডিজাইন যদি খুব হেভি হয়ে যায় তাহলে হয়তো টাইমটা একটু বেশি লাগবে। সো এইটা কনসিডার করতে পারেন ওয়ান অফ দ্য ক্রুশিয়াল পয়েন্ট, যেখানে আসলে হয়তো আমাদের অপটিমাইজেশন অ্যালগোরিদমটা বা সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদমটা যতই ভালো হোক, বাট যদি পিসিবি ডিজাইনটা আসলে খুব হেভি হয়ে যায় তখন হয়তো ওই জায়গাটাতে আসলে সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম খুব ভালো হলেও খুব ভালো পারফর্ম করতে পারবে না। সো এরকম বেশ কিছু জায়গা আসলে আমাদের আসলে মানে চ্যালেঞ্জেস আছে, যার জন্য এটা একটা অপটিমাইজেশন প্রবলেম। সো আজকের প্রথম সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম যেটা, সেটা নিয়ে আমরা একটু ডিসকাশনটা শুরু করি। সো এটা হচ্ছে বেসিক্যালি এটা খুবই ইজি, এটা দিস ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম। এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এটার নামটা দেখে আসলে কি মনে হচ্ছে? হোয়াট উইল হ্যাপেন হিয়ার? কোনো আইডিয়া? স্যার এখানে কোনো প্রায়োরিটি দেওয়া হবে না, মানে যেটা প্রথমে আসবে প্রসেস ওটাকেই। এক্স্যাক্টলি। সো যেটা বললাম যে একটা একটা এই অ্যালগোরিদমটা মেইন মোটিভেশনটা হচ্ছে যে আমার রেডি কিউতে আসলে যে প্রসেসটা আগে আসবে তাকে আমি সিপিইউ অ্যাটেনশন দেওয়ার জন্য পাঠাবো। দিস ইজ দ্য ভেরি ফার্স্ট সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম, বাট এটা আসলে শিডিউলিং অ্যালগোরিদমের কনসেপ্ট বোঝার জন্য ভালো, বাট এটা আসলে মডার্ন কম্পিউটারের জন্য বা মডার্ন সিস্টেমের জন্য খুব একটা অ্যাপ্লিকেবল না। তো এইখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, শুরুতে আমরা সেগুলো নিয়ে একটু বোঝার চেষ্টা করি। প্রথমে দেওয়া আছে নাম্বার অফ প্রসেসেস। সো আমরা মোটামুটি এই টাইপের টেবিলের সাথে আমরা একটু পরিচিত হই, যে এই টেবিলটা হয়তো আমাদের নেক্সট বেশ কিছু সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদমে থাকবে। সো কি কি দেওয়া আছে আমরা দেখি। নাম, কয়েকটা প্রসেস দেওয়া আছে, 4টা প্রসেস দেওয়া আছে, প্রত্যেকটার অ্যারাইভাল টাইম দেওয়া আছে, প্রত্যেকটার বার্স্ট টাইম দেওয়া আছে। আচ্ছা, অ্যারাইভাল টাইম জিনিসটা কি, কারো কোনো আইডিয়া আছে? হোয়াট ইজ দ্য অ্যারাইভাল টাইম? ওয়েট কিনতে যখন আসে ওই টাইমটা অন্য কারো কোনো আইডিয়া আছে যে হোয়াট ইজ দ্য অ্যারাইভাল টাইম? এনিওয়ান? স্যার একদম ফার্স্ট প্রসেস শুরু হওয়ার থেকে, মানে ধরেন 0 হচ্ছে 5 সেকেন্ডে শুরু হচ্ছে, দেন 1 হচ্ছে মানে সেকেন্ড যেটা শুরু হচ্ছে এরকম কিছু। সো বেসিক্যালি আমি যদি একটু বলি, আমি যদি একটু 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 সিম্পল ভাবে বলি, যে আমরা তো রেডি কিউর কনসেপ্টটা তো অলরেডি বুঝতেছি, তাই না? রেডি কিউ কি জিনিস এটা তো ক্লিয়ার। এটা রেডি কিউতে কি হয়? হ্যালো, আচ্ছা আমি তাহলে একটু দেখি, আমি একটু লিখে কিছু করতে পারি কিনা। ওকে, why they are asking so many questions? ওকে, সো আমরা আসলে রেডি কিউর কনসেপ্টটা তো বুঝি, তাই না? রেডি কিউতে কি হইতো? একটা রেডি কিউতে স্ক্রিন দেখা যায় আমি যে লিখতেছি? আচ্ছা, সো বেসিক্যালি আমাদের যদি রেডি কিউর কনসেপ্টটা মনে থাকে, আমরা কিন্তু অলরেডি জানি যে রেডি কিউতে কি হয়। আমাদের প্রসেসগুলো আসতে থাকে এবং সেই প্রসেসগুলো আসলে আমরা একটা টাইম পর পর এক্সিকিউট করতে থাকি। সো এইখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, এই ইনফরমেশনগুলো আসলে মিন করতেছে যে এখানে যে অ্যারাইভাল টাইমগুলো দেওয়া আছে, এই প্রত্যেকটা অ্যারাইভাল টাইম আসলে মিন করতেছে যে একটা প্রসেস কখন আমার রেডি কিউতে আসছে। সো ফর এক্সাম্পল প্রসেস 0 যে প্রসেস 1 যেটা, সেটা হচ্ছে আপনার রেডি কিউতে আসছে অ্যারাইভাল টাইম 0। দেন প্রসেস 2 যেটা, সেটার অ্যারাইভাল টাইম হচ্ছে লেটস সে 1।
এরপরে প্রসেস 3 যেটা আছে সেটার অ্যারাইভাল টাইম হচ্ছে 2, এরপরে প্রসেস 4 যেটা আছে সেটার অ্যারাইভাল টাইম হচ্ছে 3, ঠিক আছে। সো প্রত্যেকটা প্রসেস হচ্ছে কখন রেডি কিউতে আসছে এই জিনিসটাই মেইনলি হচ্ছে অ্যারাইভাল টাইম দিয়ে আমরা ডিনোট করি, যে একটা প্রসেস কখন রেডি কিউতে আসছে সেটাই হচ্ছে আমাদের অ্যারাইভাল টাইম ওই প্রসেসের জন্য, ঠিক আছে। নেক্সট হচ্ছে আরেকটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে বার্স্ট টাইম। তো বার্স্ট টাইম জিনিসটা কি? বার্স্ট টাইম জিনিসটা হচ্ছে যে এই প্রত্যেকটা প্রসেসের আসলে এক্সিকিউট করতে কেমন টাইম লাগবে সেই জিনিসটাকে আসলে আমরা বার্স্ট টাইম বলি, ঠিক আছে। সো বেসিক্যালি দেখেন প্রসেস P1 এর জন্য আমার আসলে বার্স্ট টাইম কত, 8 দেওয়া। এটা এটা আমরা একটা ইউনিট হিসেবে নিচ্ছি, আমরা আসলে কোনো এই মুহূর্তে কোনো সেকেন্ড মিলি সেকেন্ড এই ধরনের কোনো ইউনিটের ইনফরমেশন আপনাদেরকে দিব না, আমরা জাস্ট বলতেছি দিস ইজ বেসিক্যালি একটা সিঙ্গেল ইউনিটের জন্য, ঠিক আছে। সো এই জায়গাটার ভিতরে আমরা দেখতেছি প্রসেস P1 এর বার্স্ট টাইম হচ্ছে 8, তার মানে এই প্রসেসটা টোটাল লেটসে ধরলাম যে 8 সেকেন্ডের মতো টাইম লাগতেছে ফর এক্সাম্পল কমপ্লিট করতে। এরপরের প্রসেসটার বার্স্ট টাইম হচ্ছে 4, এরপরটা 9 এন্ড এরপরটা 5। সো এই ইনফরমেশনটা কি ক্লিয়ার যে এটার পারপাসটা কি? কারো কোনো কনফিউশন আছে? না স্যার। সো এটা হচ্ছে বেসিক্যালি যেটা একটু আগে বললাম যে একটা প্রসেসের ঠিক কতটুকু টাইম দরকার, মানে একটা প্রসেসের কতটুকু সিপিইউ অ্যাটেনশনের জন্য কতটুকু টাইম দরকার, এটাই হচ্ছে বার্স্ট টাইম। সো ডেক্সেল যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ বার্স্ট টাইম, আপনি এটা সিম্পলি বলবেন যে একটা প্রসেসের ঠিক কতটুকু সিপিইউ অ্যাটেনশন প্রয়োজন সেটাকে আমরা ওই প্রসেসের বার্স্ট টাইম হিসেবে ডিনোট করি। আচ্ছা, সো এইখান থেকে এবার আমরা একটু সিমুলেশনটা আমরা একটু দেখার চেষ্টা করি যে কিভাবে হচ্ছে। সো আমার রেডি কিউ আছে, রেডি কিউতে দেখেন 0তম সেকেন্ডে কি আসছে, প্রসেস 1 আসছে, তার বার্স্ট টাইম কত, 8। তো এখন আমাকে বলেন তো যে এই মোমেন্টে যখন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ পড়তেছি তখন আমাদের আসলে রেডি কিউতে যখনই একটা প্রসেস আসবে তাকে কি আমরা সিপিইউ অ্যাটেনশন দিব নাকি অন্য কিছুর জন্য ওয়েট করব? দিব, যেহেতু ফার্স্ট কাম। যেহেতু একটা প্রসেস আমার রেডি কিউতে আছে, ধরেন আমার রেডি কিউটা জিনিসটা কি ছিল, আমার যদি রেডি কিউ জিনিসটা মনে থাকে আমরা কিন্তু অলরেডি আচ্ছা এটা সরাই কেমন, ওকে। সো আমার যদি একটু আগে যেই ডিসকাশনটা মনে থাকে আমরা যদি দেখি যে এইখানে আসলে প্রসেস রেডি কিউতে আসার সাথে সাথেই আমরা হচ্ছে কাজ শুরু করি, আর যেহেতু এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগরিদম, সো সবার আগে যে প্রসেসটা আসবে তাকে আমরা আসলে সিপিইউ অ্যাটেনশন দিতে পাঠাবো। সো যেহেতু প্রসেস P1 আগে আসছে, সো আমরা যেটা করব আমরা P1 প্রসেসকে সবার আগে অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করি। সো আমরা দেখি কি হয়। এই দেখেন এখানে কি হচ্ছে, আমরা একটা গ্যান চার্ট, আচ্ছা গ্যান চার্ট জিনিসটা কি, গ্যান চার্ট জিনিসটা নিয়ে যদি কারো আইডিয়া না থাকে, ইটস বেসিক্যালি এ চার্ট রিপ্রেজেন্টেশন। আমরা গ্যান চার্টটা অনেক কাজে ইউজ করি, বাট আমরা ফর দিস টপিক আমরা গ্যান চার্টটাতে আসলে সিপিইউ শিডিউলিংয়ের স্টেটটা বোঝার চেষ্টা করব, যে একটা প্রসেস কতক্ষণ চলছে, কখন সেটা প্রসেসটা স্টার্ট কখন হয়েছে রানিং করা, সেটার এক্সিকিউশন কমপ্লিট হয়েছে কখন। সো এই ইনফরমেশনগুলো বেসিক্যালি গ্যান চার্ট থেকে আমরা দেখব। এবং একটা জিনিস বলি আপনাদেরকে, কিন্তু এইখানে কিন্তু বেসিক্যালি গ্যান চার্টটাই আঁকতে হবে, হ্যাঁ। কোনো একটা এরকম যদি আমি একটা টেবিল দিয়ে দিই প্রসেস রিলেটেড, আপনাকে কিন্তু এই গ্যান চার্টটাই ড্র করতে হবে, এবং গ্যান চার্টটা ড্র করার পরে দেন হচ্ছে আপনাকে টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম, এই ধরনের যতগুলো ক্যালকুলেশন আছে এই ক্যালকুলেশনগুলো ওই গ্যান চার্টের উপর ডিপেন্ড করে করতে হবে। সো কিপ দ্যাট ইন মাইন্ড, যদি জ্ঞান চার্টটা ভুল হয় তাহলে কিন্তু আসলে আপনার পুরা ক্যালকুলেশন সব কিছুই ভুল হবে এবং তখন কিন্তু আপনার মার্ক কাটা যাবে। সো জ্ঞান চার্টটা যেন ভুল না হয় এটা আগে মেক শিওর করবেন এবং খুব আস্তে আস্তে আঁকবেন, ঠিক আছে, মানে বুঝে বুঝে আঁকবেন। সো আচ্ছা, সো এই প্রসেসটা আসলো P1 প্রসেস, এটা কতক্ষণ চলবে? মিনওয়াইল দেখেন তো এখানে বার্স্ট টাইম কত দেওয়া, 8 দেওয়া। সো এখন মিনওয়াইল আপনি যদি খেয়াল করেন 8 সেকেন্ডের আগে, আমি একটু সেকেন্ড ওয়ার্ডটা হয়তো বলবো, 8 সেকেন্ড হওয়ার আগে কোন সেকেন্ড হবে? 4 সেকেন্ড হবে, 5 সেকেন্ড হবে, তাই না? ইয়েস অর নো? সো এর মধ্যে রেডি কিউতে কিছু প্রসেস এসে ওয়েট করা শুরু করবে। সো আপনি দেখেন একটু এখানে কি হচ্ছে, এখানে দেখেন এই যে অ্যারাইভেল টাইমটা দেখেন, 0তম সেকেন্ড আসছিল প্রসেস 1, দেন 1 নাম্বার সেকেন্ড আসছিল প্রসেস 2। সো 1 সেকেন্ডে দেখেন রেডি কিউতে আরেকটা প্রসেস এসে ওয়েট করা শুরু করছে, তারপর 2 নাম্বার সেকেন্ডে আরেকটা প্রসেস আসবে, দেখেন সিমুলেশনে 2 নাম্বার সেকেন্ডে প্রসেস 3 এসে পড়ছে, তারপরে 3 নাম্বার সেকেন্ডে কোন প্রসেসটা আসতেছে? প্রসেস 4 আসতেছে। সো অলরেডি আমার রেডি কিউটা ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে।
সো রেডি কিউটা যেহেতু ফিল আপ হয়ে গেছে এবং আমরা কিন্তু আগেই বলছি যে যে প্রসেসটা আগে আসবে তাকে সম্পূর্ণ সিপিইউ অ্যাটেনশন দিব, দেন নেক্সট প্রসেস আমরা সুইচ করব। সো প্রথমে আমরা প্রসেস P1 কে চালাইলাম। সো P1 পুরো 8 সেকেন্ড ধরেই চলছে। সো P1 8 সেকেন্ড ধরে চলার পরে তার এক্সিকিউশন কমপ্লিট হয়ে গেছে। যখনই P1 এর এক্সিকিউশন কমপ্লিট হয়ে গেছে, নেক্সট প্রসেসটা কে ছিল আমার কিউতে, রেডি কিউতে সিপিইউ অ্যাটেনশন পাওয়ার জন্য? প্রসেস 2 ছিল, রাইট? সো আমরা যদি দেখি যে এই স্টেজে যদি দেখি যে নেক্সট স্টেজে এই অ্যাভেলেবল 3 সেকেন্ডের পরে যখন সব প্রসেস আমার কিউতে ওয়েট করা শুরু করছে, সবার প্রথমে সিপিইউ অ্যাটেনশন ডিজার্ভ করতেছিল বা ডিমান্ড করতেছিল প্রসেস 2। সো প্রসেস 2 আসলে টোটাল কতক্ষণ টাইম দরকার? প্রসেস 2 টাইম দরকার হচ্ছে 4 সেকেন্ডের মতো। সো 8 এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে আমরা আসলে পাবো 12। সো প্রসেস 2 আসলে 12তম টাইম স্ট্যাম্প পর্যন্ত চলছে। দেন আমরা নেক্সট আমার কিউতে কে আছে? নেক্সট আমার কিউতে ছিল প্রসেস 3 সিপিইউ অ্যাটেনশনের জন্য, তাই না? কারণ প্রসেস 2 তো দেখেন এখানে কিন্তু 8 নাম্বার সেকেন্ডে প্রসেস 2 কিন্তু বের হয়ে গেছে সিপিইউ অ্যাটেনশনের জন্য। সো ও কিন্তু আর কিউতে নাই, রেডি কিউ থেকে কিন্তু বের হয়ে গেছে। সো আপনাদের কিন্তু এই চেঞ্জটা একটু ট্র্যাক মানে বোঝার জন্য, এখন বোঝার জন্য ট্র্যাক করতে হবে। পরীক্ষায় কিন্তু আসলে আমরা মানে এই এফসিএফএস এর ক্ষেত্রে আসলে আমরা জ্ঞান চারটাই হয়তো চাই, আমরা এই রেডি কিউ স্টেটটা হয়তো চাই না। আপনাকে জাস্ট আপনি যদি কনসেপ্ট বুঝতে পারেন দ্যাট শুড বি এনাফ, ঠিক আছে? সো আপনাকে আসলে জ্ঞান চারটে মেইনলি ড্র করতে হবে। ওকে, সো দেখেন। হ্যাঁ বলেন। বের হইছে যে P2 যে বের হইছে এটা কেমনে বুঝবো? কিউ থেকে বের হয়েছে কিভাবে বুঝবেন? দ্যাটস এ গুড কোশ্চেন। সো দেখেন 8 নাম্বার সেকেন্ডে এখানে প্রসেসটা কে আছে? আপনার এই প্রসেসটা আছে না? এই দুইটা প্রসেস আছে না? হ্যাঁ, P3 P4। P2টা কোথায় তাহলে? P2 তো আগে ছিল। P2 আচ্ছা তো 8 নাম্বার সেকেন্ডে দেখেন, এই 8 নাম্বার টাইম স্ট্যাম্পে P2 কোথায় আর এই 8 নাম্বার টাইম স্ট্যাম্পে বাকি প্রসেসগুলো কোথায় দেখেন তো? আর এখানে না রেডি কিউটা বুঝছিনি, মানে এই যে সেকেন্ডে যে এগুলো একসাথে হয়েছে। আচ্ছা আমি তাহলে এটা একটু আমি আচ্ছা ফাইন, নো প্রবলেম। আমি যে রেডি কুইতে এই যে স্যার 2 এর পরে যে একসাথে আচ্ছা 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 ডোন্ট ওয়ারি, আমি এটা একটু বোর্ডে এনে বুঝাচ্ছি, ফাইন, নো প্রবলেম। আচ্ছা এটা আসলে মুভ করে কেন? ওকে ওকে, সো আমি যদি একটু ড্র করে দেখানোর চেষ্টা করি। সো দেখেন একটা একটা এখানে 4টা প্রসেস আছে। সো আমি প্রথমে জানি আমার একটা গ্যান চার্ট লাগবে, ঠিক আছে? গ্যান চার্ট দিয়ে আমি সিপিইউর মানে প্রসেস এক্সিকিউশনের স্টেপসগুলো ট্র্যাক করা শুরু করলাম, ঠিক আছে? সো এখন দেখেন তো সবার আগে রেডি কিউ থেকে আসছে, অ্যারাইভাল টাইম 0তে রেডি কিউ থেকে আসছে P1 আসছে, এবং P1 আসার সাথে সাথে সে কি সিপিইউ অ্যাটেনশন পাবে না, বিকজ ইটস এ এফসিএফএস অ্যালগরিদম, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। সো আমরা কি করলাম, P1 কে অ্যাটেনশন দেওয়া শুরু করে দিলাম, ঠিক আছে? আচ্ছা P1 কে অ্যাটেনশন দিতে দিতে এরপরে P1 কতক্ষণ পর্যন্ত চলবে? 8 সেকেন্ড। 8 সেকেন্ড চলবে। তাহলে আমি এখানে 8 লিখলাম। তাহলে এই 8 সেকেন্ডের মধ্যে কয়টা প্রসেস মিনওয়াইল রেডি কিউতে এসে ওয়েট করতেছে? স্যার P2 আসতেছে আর P4 আসতেছে। P2 এর অ্যারাইভাল টাইম কত? 1। এই 8 সেকেন্ডের মধ্যে 1 সেকেন্ড এক নাম্বার সেকেন্ডটা ছিল না, ইয়েস অর নো? হ্যাঁ ছিল। তাহলে P2 এই হইতেছে 1 নাম্বার সেকেন্ডে রেডি কিউতে আসছে। মিনওয়াইল তার আগে কিন্তু P1 হইতেছে 0 নাম্বার সেকেন্ডে রেডি কিউতে আসছিল। P2 এর পরে নেক্সট ডে কোন প্রসেসটা রেডি কিউতে আসছে? P4 আসছে। P4 আসছে না P3 আসছে? P3 আসছে। P3 এর অ্যারাইভাল টাইম কত? P3 এর অ্যারাইভাল টাইম কত? আপনি কি মানে দেখা যাচ্ছে আমার স্ক্রিন নাকি? না আমি স্যার ভুলে বাস টাইম দেখতেছিলাম। বুঝি নাই কথা। আমি বাস টাইম দেখতেছিলাম এজন্য আর কি P4 বলছি। আচ্ছা আমি অ্যারাইভাল টাইমের কথা বলতেছি। সো P3 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 2। তাহলে আমাকে বলেন তো এখন P3 যদি আমি এখানে দেই তার অ্যারাইভাল টাইমটা হচ্ছে 2। নেক্সটে আমার কি আছে? নেক্সটে আমার হচ্ছে অ্যারাইভাল টাইম হচ্ছে
3 নাম্বার এখানে কি আসছে প্রসেস 4 আসছে। সো এখন এই রেডি কিউর এই কন্ডিশনে আসলে রেডি কিউতে নাই কে, বের হয়ে গেছে কে রেডি কিউ থেকে বলেন তো? P1 বের হয়েছে। P1 বের হয়ে গেছে, P1 বের হয়ে গেছে কারণ P1 সবার আগে আসছে। বের হয়েছে। হ্যাঁ, এটা কি বলেন। মানে এক্সিকিউশন চলছে সেজন্য বের হয়ে গেছে এটা কি? হ্যাঁ হ্যাঁ, এক্সিকিউশন করবে না সে, মানে সিপিইউ কে কি আমি আইডল বসায় রাখবো এই কারণ, মানে এটা তো আমার, মানে আপনার তো মেইন গোলটা হচ্ছে যে আমি চাই না যে সিপিইউ আসলে ওয়েট করতে থাকুক। সো P1 কে বের করে দিতে হবে না এক্সিকিউশন করার জন্য। জি স্যার। সো P1 কে বেসিক্যালি আমরা বের করে দিলাম এক্সিকিউশনের জন্য, কারণ সে সবার আগে আসছে এবং সে সবার আগে সিপিইউ অ্যাটেনশন ডিজার্ভ করে। সো দেখেন এখন যদি একটু এটাকে একটু বোঝার চেষ্টা করেন যে 0 নাম্বার সেকেন্ডে P1 আসছিল এবং সাথে সাথেই ইমিডিয়েটলি তাকে কি করা হয়েছে, গ্যান চার্টে মানে সিপিইউ এক্সিকিউশনের জন্য তাকে পাঠানো হয়েছে। মিনওয়াইল 1 নাম্বার সেকেন্ডে P2 ঢুকছিল, যেটা এই যে আমি এখানে লিখে রাখছি, এবং তাকে তো আসলে ওয়েট করতে হবে যতক্ষণ না P1 তার কাজ শেষ করে। দেন 2 নাম্বার সেকেন্ডে আমার হচ্ছে P3ও আসছে। সো আমার এখন কিউতে কে ওয়েট করতেছে, P2 আর P3, এই যে P2 আর P3 ওয়েট করতেছে। দেন 3 নাম্বার সেকেন্ডে কে আসলো, P4 আসলো। 3 নাম্বার সেকেন্ডে অ্যারাইভাল টাইমে P4 আসলো। সো আমার এখন রেডি কিউর অবস্থাটা দেখেন, এই যে এই জায়গার যে রেডি কিউর স্টেটটা, এটা আমি এক চান্সে এখানে এঁকে ফেলছি, ঠিক আছে? এখানে P2 P3 P4 এই অবস্থায় আমি এক চান্সে পুরা এই 3 নাম্বার সেকেন্ডের কন্ডিশনটা এঁকে ফেলছি। সো যথারীতি P1 8 সেকেন্ড পর্যন্ত এক্সিকিউশন হবে, দেন হইতেছে P1 এর কাজ শেষ, সো ডান। দেন হচ্ছে আমরা P2 কে নেক্সট অ্যাটেনশন দিব, যেহেতু P2 কে অ্যাটেনশন দিব তাহলে P2 কে রেডি কিউ থেকে বের করে দিব। সো P2 কে যদি রেডি কিউ থেকে বের করে দেই, P2 এর বার্স্ট টাইম কত? 12 P2 এর বার্স্ট টাইম হচ্ছে 4, ঠিক আছে? যেহেতু P2 এর বার্স্ট টাইম হচ্ছে 4, তার মানে আমি নেক্সট 4 সেকেন্ড ধরে P2 কে এক্সিকিউশন চালাবো। সো 8 আর 4 কত হবে? 12 হবে। সো দেখেন আমার কিন্তু মিনওয়াইল এ পর্যন্ত কাজ শেষ। এবং এখন যদি আপনি রেডি কিউর কন্ডিশন স্টেটটা দেখেন, রেডি কিউর স্টেটটা কিরকম আছে, এই যে এইরকম যে স্টেটটা, এটা কিন্তু আমার এখন কারেন্ট রেডি কিউর স্টেট, ঠিক আছে? তো এখন আমার 12তম সেকেন্ডে নেক্সট আমি কাকে অ্যাটেনশন দিব? P3 P3 কে অ্যাটেনশন দেব। যদি P3 কে অ্যাটেনশন দেই তাহলে ওকে রেডি কিউ থেকে বের করে দিব। রেডি কিউ থেকে বের করে দিলাম, P3 কে অ্যাটেনশন দিলাম। কতক্ষণ P3 সিপিইউ অ্যাটেনশন চাচ্ছে একটু দেখে বলেন তো? 9 সেকেন্ড। P3 অ্যাটেনশন চাচ্ছে 9 সেকেন্ড। সো 12 আর 9 আমি যদি এটা চালাই তাহলে হবে টোটাল 21। সো এখন এই অবস্থায় আমার রেডি কিউটা দেখতে কিন্তু দেখেন এই অবস্থায় আছে, দেখেন এই যে P4টা শুধু আছে, ঠিক আছে? P4টা আছে। এবং এখন যদি আমার P4 কে নেক্সট অ্যাটেনশন দিতে হয়, তার মানে আমি রেডি কিউ থেকে P4 কেও বের করে দিব। P4 কে যদি বের করে দেই, P4 এর টোটাল বার্স্ট টাইম কত? 5 P4 এর বার্স্ট টাইম হচ্ছে 5। সো P4 আমার নেক্সট 5 সেকেন্ড ধরে চলবে, তাহলে 21 আর 5 এ কত হয়? 26। সো আমি কি আসলে আমার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগরিদমটা ইমপ্লিমেন্ট করতে পারছি? হ্যাঁ এবং রেডি কিউ থেকে কিভাবে প্রসেস বের হয়ে যাচ্ছে। এবং এখন আমাকে বলেন তো, এই সিচুয়েশনে কি যখন P4 বের হয়ে গেছে, তখন কি আসলে রেডি কিউতে কোনো আইটেম আছে অ্যাভেলেবল? না স্যার। সো দেখেন এখানে দেখেন বেসিক্যালি প্রত্যেকটা টাইম স্ট্যাম্প যে কিভাবে ধরছে, যে কখন প্রসেসগুলো অ্যারাইভ করছে। সো 0 নাম্বার, এখানে যদি কারো কনফিউশন থাকে স্যার এই নাম্বারগুলো কি বোঝাচ্ছে, আমি এটা একটু ক্লিয়ার করে বুঝাই দিই আরেকবার। সো এখানে দুইটা ইনফরমেশন আছে। প্রথম ইনফরমেশনটা কি, কখন প্রসেসগুলো এন্ট্রি নিছে। 0 নাম্বার সেকেন্ডে একটা প্রসেস এন্ট্রি নিছে, 1 নাম্বারে একটা প্রসেস এন্ট্রি নিছে, 2 নাম্বারে একটা প্রসেস এন্ট্রি নিছে, 3 নাম্বারে একটা প্রসেস এন্ট্রি নিছে। তারপরে 8 12 21 26 এই জিনিসগুলো কি, কারো কোনো আইডিয়া? এক্সিকিউশন টাইমটা সো বেসিক্যালি যেটা বোঝাচ্ছে যে 8 নাম্বার, খেয়াল করেন 8 নাম্বার সেকেন্ডে এক্সিকিউশন স্টার্ট করছে কে, কোন প্রসেসটা এক্সিকিউশন স্টার্ট করছে 8 নাম্বার সেকেন্ডে? P2 এর এক্সিকিউশন টাইমটা 8 নাম্বারে না? সো ও এখানে মার্ক করছে যে কোন প্রসেসটা 8 নাম্বার সেকেন্ডে আমার রেডি কিউ থেকে বের হয়ে গেছে। সো দেখেন 8 নাম্বার সেকেন্ডে কিন্তু আসলে P2টা নাই, দেখছেন এই যে উপরে যে P2টা, এটা কিন্তু আর 8 নাম্বার সেকেন্ডে এই রেডি কিউতে নাই। সো বের যে হয়ে গেছে ওই জিনিসটা আসলে ও এখানে মার্ক করতেছে 8 লিখে। তারপরে 12 লেখা পজিশনে আমার আসলে স্টার্ট হয়েছে কোন প্রসেসটা? P3 স্টার্ট হয়েছে। তার মানে 12 নাম্বার সেকেন্ডেও কিন্তু আসলে আমার কিউ থেকে একটা প্রসেস বের হয়ে গেছে, এই জিনিসটা ও মার্ক করতেছে।
তারপরে দেখেন 21 লেখা, 21 নাম্বারে আসলে আমার কোন প্রসেসটা বের হয়ে গেছে বা এক্সিকিউশন স্টার্ট করছে? P4 P4 বের হয়ে গেছে। তো P4 এর এই যে এই জায়গাটা বেসিক্যালি বলতেছে 21। আচ্ছা, এরপরে দেখেন 26-এ যে আবার এমটি লেখা, এটার কারণটা কি? কারণ আমরা ধরেন 22 টাইম মানে লিখলাম কিন্তু ওখানে তো কিছু ছিলই না, অলরেডি এমটি। বেসিক্যালি যেটা হচ্ছে সিপিইউ এখনো বলতেছে যে তোমার কাছে যদি আরো প্রসেস থাকে তুমি আমাকে দাও। সো আমরা কি করতেছি, আমাদের যে রেডি কিউ আছে সেখানে আমরা আরেকবার চেক করতে আসছি যখন P4 এর এক্সিকিউশন টাইমটা কখন শেষ, খেয়াল করেন 26 নাম্বার সেকেন্ডে। সো 26 নাম্বার সেকেন্ডে যখন আমার P4টা আসলে এক্সিকিউশন শেষ, আমি তখন এসে আরেকবার চেক করতেছি লাস্ট বারের মতো যে আসলে আমার আর কোনো প্রসেস এই রেডি কিউতে অবশিষ্ট আছে কিনা। দেখেন তো 26 নাম্বার সেকেন্ডে কি রেডি কিউতে কিছু আছে এই জায়গাটাতে? না, কিছু নাই। তার মানে ও লাস্টবার একটা চেক দিয়ে এমটি পাইলো, সো ওর অ্যালগোরিদম এক্সিকিউশন স্টপ করে দিবে। সো এফসিএফএস কিভাবে কাজ করে বা এই রেডি কিউর কি মানে কি ব্যাখ্যা বা এখানে কিভাবে কি হচ্ছে এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এটা কিন্তু অনেকক্ষণ ধরে বুঝাইছি, এটা নিয়ে যদি কনফিউশন থাকে তাহলে বলেন, তাহলে আমরা নাহলে আমরা নেক্সটটাতে যাব। এটাতে কি কারো কোনো কনফিউশন আছে? এনি কোশ্চেন, যে কোনো কোশ্চেন যে স্যার এই জায়গাটা বুঝি নেই, করতে পারেন, ফিল ফ্রি। স্যার আমি একটু আবার ওই যে ই করি, মানে একটু বলি দেখেন হইতেছে কিনা। স্যার মানে এটার ইয়ে করলেই হবে, মানে ইটস নাথিং ডিফিকাল্ট, মানে একটা একটা করে প্রসেস জাস্ট আসে। হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা, ওকে। ফার্স্টে হচ্ছে উপরে যে 0 থেকে 3 পর্যন্ত হয়েছে, 0 1 2 3, এগুলো হচ্ছে আপনার রেডি কিউতে অ্যারাইভাল টাইম, তাই না? জি 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 জি, রেডি কিউতে অ্যারাইভালটা। ওকে। এখন নিচে যে 8 12 21 26 হইছে, এটা বেসিক্যালি হচ্ছে আপনার ওই গ্যান্ট চার্টটা আপডেট হচ্ছে, মানে বেসিক্যালি প্রসেসগুলো বের হয়ে যাচ্ছে যে ওইটার আপডেট হইছে বেসিক্যালি প্রসেসগুলো বের হয়ে যাচ্ছে, বা আরেকটু স্পেসিফিক ভাবে বললে এই প্রত্যেকটা প্রসেসের এক্সিকিউশন স্টার্টিং শেষ টাইম। হচ্ছে। ঠিক আছে, আমি একটু যদি লিখে দেই, দিস মাইট বি আ বেটার থিং টু ডু। আমি যদি একটু লিখে দেই, সো এই প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে এক একটা প্রসেসের স্টার্টিং টাইম। ঠিক আছে, জি স্যার। স্টার্টিং টাইম অফ P1 এইটা, তারপরে এই 8 হচ্ছে স্টার্টিং টাইম অফ P2 অফ P2, দেন এই P3 হচ্ছে, এই 12 হচ্ছে স্টার্টিং টাইম, আমি এসটি লিখলাম P3, জি স্যার। আর এইটা হচ্ছে স্টার্টিং টাইম অফ P4। আচ্ছা, আমাকে তাহলে একটা প্রশ্নের উত্তর দেন তো, তাহলে P1 P2 P3 P4 এর এন্ডিং টাইম কখন কখন? P1 এর এন্ডিং টাইম কখন? স্যার আই গেস ওই 8 এর কয়েক মিলি সেকেন্ড আগে এরকম একটা এইটাই, কিছু। না না কয়েক মিলি সেকেন্ড টেকেন কিছু না, এই আচ্ছা, আচ্ছা। এটটাই হইতেছে বেসিক্যালি P1 এর এন্ডিং টাইম। ঠিক Okay, আছে, এই এটাই P1 শেষ হয়েছে। ইটস এ হাইপো, মানে আপনার কথাটাও যে একদম ভুল তা না, যে স্যার আপনি কেমনে বলতেছেন যে 8তম সেকেন্ডে আসলে দুইটা ঘটনা একসাথে ঘটবে। আপনার জি, স্যার। কনসার্নটা আমি বুঝি, যে স্যার আসলে দুইটা ঘটনা একসাথে কেমনে ঘটবে, যে একটা প্রসেস আসলে তার সিপিইউ অ্যাটেনশন থেকে বের হয়ে যাবে আর একটা প্রসেস শুরু করবে। সো এটা এটা আপনার অবজারভেশনটা অলসো কারেক্ট, বাট ফর দ্য টাইম বিং আমরা আসলে ওই লেভেলের মানে প্রিসিশন আমরা আসলে একটু ইগনোর করতেছি। জি স্যার, ঠিক আছে, একটু স্যার হাই লেভেল জিনিসপত্র চিন্তা করতেছি এখানে হ্যাঁ হালকা হ্যাঁ। একটু। জি সো স্যার, বুঝতে P1 এর এন্ডিং টাইমটা বেসিক্যালি 8, P2 এর এন্ডিং টাইমটা হচ্ছে 12, P3 এর এন্ডিং টাইম হচ্ছে 21, P4 এর এন্ডিং টাইম হচ্ছে 26। সো হ্যাঁ, এখন আপনি বলেন, কন্টিনিউ করেন। জি স্যার, বুঝতে পারছি। আর বাস টাইমটা তো হচ্ছে বেসিক্যালি ওই এক্সিকিউশন টাইম হ্যাঁ হ্যাঁ প্রসেসর। হ্যাঁ। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি, ক্লিয়ার মোটামুটি। সো এক্সিকিউশন টাইম অফ ইচ প্রসেস আমি এখানে লিখে রাখলাম, তো জি স্যার, অফ ইচ প্রসেস। পারফেক্ট। স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে, ওয়েলকাম। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? থাকলে বলতে পারেন, কোনো প্রবলেম নাই। ওকে, সো আশা করি বোঝা গেছে। সো নেক্সটের তাহলে আমরা অ্যালগোরিদমে চলে যাই। সো এইবার আমরা যে অ্যালগোরিদমটা পড়বো সেটা হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট। সো আমাদের এই অ্যালগোরিদমটার আসলে একটা প্রবলেম ছিল। এই প্রবলেমটা কি কেউ বলতে পারবেন যে এই অ্যালগোরিদমটার একটা মেইন প্রবলেম আছে, মেইন চ্যালেঞ্জটা কি? এনিওয়ান? স্যার ওই যে ইম্পর্টেন্স দিয়েছে স্যার প্রসেসটা হ্যান্ডেল করা, সো ইম্পর্টেন্সটা মেইনটেইন করা হচ্ছে না প্রবলেম। নট নেসেসারিলি, এর চেয়ে একটা বড় চ্যালেঞ্জ আছে। বড় চ্যালেঞ্জটা আসলে এরকম যে বেসিক্যালি আপনি একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করেন, আপনি যদি আসলে
একটু 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 ভেবে দেখেন যে প্রবলেমটা কি হচ্ছে। সো আমার কাছে লেটসে এমন একটা প্রসেস আসলো, ধরেন আমি তার নাম দিলাম P5। হ্যাঁ, এখন এই P5 প্রসেসের বার্স্ট টাইম হচ্ছে 100। বুঝেন, 100 সেকেন্ডের মতো বা 100 ইউনিট অফ টাইমের মতো তার লাগবে এক্সিকিউট করতে, ঠিক আছে। এখানে বিটি লিখে দিলাম বার্স্ট টাইম। এবং এরপরে ধরেন আরো 10টা প্রসেস আছে, P7, 3-4টা প্রসেসই ধরি আপাতত, P9, ঠিক আছে। সো P9 এরকম এরকম ধরেন এই এই আরো 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 ধরেন আরো আরো 5টা প্রসেস আছে এই P5 এর পরে, এবং তাদের বার্স্ট টাইম আসলে ধরেন 2, 1, 4, 2, 2, ঠিক আছে। কিপ দ্যাট ইন মাইন্ড। আরেকটা জিনিস বলে দেই, বার্স্ট টাইম কিন্তু ডুপ্লিকেট হইতে পারে, মানে কেউ ভাইবেন না যে বার্স্ট টাইম সবসময় ইউনিক হবে। এটা আমি একবার পাইছি যে স্টুডেন্ট ভাবতেছে যে আসলে বার্স্ট টাইম জিনিসটি ইউনিক। সো আমি এটা এটা কি বললাম যে একটা একই ধরনের বার্স্ট টাইম কিন্তু মাল্টিপল প্রসেসে থাকতে পারে। সো দেখেন P9 এর বার্স্ট টাইমও 2, P6 এর বার্স্ট টাইমও 2, তার মানে দুইটা প্রসেসেরই ইন্ডিভিজুয়ালি এক্সিকিউট করতে দুই ইউনিট অফ টাইম লাগে, ঠিক আছে। সো এটা কিন্তু ডুপ্লিকেট হইতে পারে, ভাইবেন না যে এখানে স্যার কোনো এখানে সবগুলো ইউনিক দেখে সবসময় ভ্যালুগুলো ইউনিক। এবং আরেকটা জিনিস আমি আসলে বলে দিতে চাই যে আপনাদের, আচ্ছা এটা নিয়ে আমি একটু কোশ্চেনই করি। আমাকে একটু বলেন তো যে স্যার এখানে কি দুইটার অ্যারাইভাল টাইম সেম হইতে পারতো, বা এদের সবার অ্যারাইভাল টাইম সেম হইতে পারতো? এই কোশ্চেনটা একটু করি। আমি কি কোশ্চেনটা বুঝাইতে পারছি আমি কি কোশ্চেন করছি? স্যার বুঝছি, কিন্তু স্যার তার নাম অনুযায়ী তো স্যার একজন আগে আসতে হবে, একসাথে তো পারবে না। না, এটা কোনো সমস্যা নাই। 4টা প্রসেস যদি একই টাইমে আসে আপনার কি সমস্যা, বা আমার কি সমস্যা? মানে আমি তাহলে তাহলে কি বাস টাইম যেটা কম সেটা আগে এক্সিকিউট হবে? না 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 না, আমরা অ্যালগরিদম চেঞ্জ করতেছি না। আমরা কোনো অ্যালগরিদম চেঞ্জ করতেছি না। আমরা একটা নতুন নতুন অ্যাসপেক্টে জিনিসটা চিন্তা করতে চাচ্ছি। অ্যালগরিদমে আমরা কোনো হাত দিব না স্যার, ঠিক আছে। আমাদের অবজারভেশনটা একটু আলাদা। আমাদের মেইন অবজারভেশনটা আমি যেটা বললাম যে আমরা চাচ্ছি যে এই যে এখানে যত প্রসেস আসছে, এখানে তো 0, 1, 2, 3 খুব মানে হ্যাপি একটা পাথ, আমরা প্রোগ্রামিং এর ভাষায় বলি হ্যাপি পাথ। সবাই হইতেছে যা চাচ্ছে তাই করতে পারতেছে। সো হোয়াট ইফ যদি এগুলো প্রত্যেকটারই অ্যারাইভাল টাইম 0 হইতো, এটাতে কি হইতো, অ্যালগরিদমটাতে আসলে কি চেঞ্জ হইতো? কাকে প্রায়োরিটি দিয়ে এক্সিকিউট করব এটার প্রায়োরিটি ডিসিশন টায়োরিটি নিতে কিছু নাই, অ্যালগরিদম যেটা পড়াইছি সেটাই, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, কোনো কিছু নাই এখানে। প্রায়োরিটি কিউ ওইসব কিছুতেই নাই। আমি জাস্ট এই কোশ্চেনটা করছি যে এখানে আমি বলে দিলাম আপনাকে, আপনি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভই করবেন, বাট সবার অ্যারাইভাল টাইম 0। এই ক্ষেত্রে আসলে হবে কি? স্যার মনে হয় তাহলে এই অ্যালগরিদমের ড্রব্যাকটাই এটা যে সবার অ্যারাইভাল টাইম সেম হবে, এটা প্রবলেম। এক্সিলেন্ট আইডেন্টিফিকেশন। একটা একটা ড্রব্যাক হচ্ছে যে সবাই যদি একই টাইমে আসে, তার মানে কি হইতেছে, আমার আসলে কোনো কিছু ম্যাটার করতেছে না। আমার P1, P2, P3, P4 এরা সবাই হইতেছে ওয়েটিং কিউতে ওয়েট করতেছে। এরা এটা আমার সরি রেডি কিউতে আসলে ওয়েট করতেছে, এবং একটা একটা করে কি করবে, একটা একটা করে বেসিক্যালি সিপিইউ অ্যাটেনশনের জন্য যাবে, ঠিক আছে। সো এইখানে বেসিক্যালি এই সিচুয়েশনে হয়তো আপনি চাইলে স্মার্টেস্ট ওয়ে হইতেছে একটা একটা করে প্রসেসকে সিপিইউ অ্যাটেনশন দেওয়া। এটা হইতেছে একটা ওয়ে, এটা করা যেতে পারে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি যেটা আসলে করতে চাইতেছিলাম যে এই জিনিসটা যখন আঁকতেছিলাম, এটা একটু প্রবলেম নাকি এটাতে? আচ্ছা, ওকে। সো এইটা যখন আঁকতেছিলাম যে এই যে আমি একটা জিনিস বলছিলাম যে একটা প্রসেসের বার্স্ট টাইম হচ্ছে 100, তো এইটাতে আসলে কি সমস্যা হবে? সিপিইউ শিডিউলিং অ্যালগরিদমে আসলে কি প্রবলেম হইতে পারে অ্যাট লিস্ট এফসিএফএস এর ক্ষেত্রে? যদি একটা মাঝখানে একটা 100 হয় তাহলে অন্যগুলো বসে থাকতে তো 100 সেকেন্ড লাগবে। এক্স্যাক্টলি। সো এই প্রসেসটা যখন 100 ইউনিট অফ টাইম নিবে, আমার কিন্তু পুরা সিপিইউটাই আসলে ওই একটা প্রসেসকেই দিতেছে। এবং খেয়াল করেন যতক্ষণ না এই 100 সেকেন্ড ইউনিট অফ টাইমটা আসলে শেষ না হচ্ছে, 100 ইউনিট অফ টাইমটা শেষ না হচ্ছে, বাকি প্রসেসগুলো আসলে বেসিক্যালি স্টারভেশনে বসে থাকতেছে, ঠিক আছে। তারা কোনোভাবেই সিপিইউ অ্যাটেনশন পাচ্ছে না, তারা স্টারভেশন মানে কি, স্টার্ভ করা মানে কি, না খেয়ে থাকার মতো। সো প্রসেসগুলো যখন সিপিইউ অ্যাটেনশন পায় না, আমরা ওই সিচুয়েশনটাকে স্টারভেশন বলি, ঠিক আছে। সো এফসিএফএস এর ওয়ান অফ দ্য মেজর চ্যালেঞ্জ হচ্ছে যদি খুব বড় একটা প্রসেস আসে, বড় একটা প্রসেস ইন টার্মস অফ বার্স্ট টাইম, যদি এমন প্রসেস আসে যার বার্স্ট টাইম অনেক বেশি, তখন রেস্ট অফ দ্য সিস্টেমের প্রসেসগুলো আসলে স্টারভেশনে পড়ে যায়, তারা আসলে সহজে সিপিইউ অ্যাটেনশন পায় না। সো এই প্রবলেমটাকেই ট্যাকেল করার জন্য আমরা যে অ্যালগরিদমটা নেক্সট দেখব সেটা হচ্ছে
ফার্স্ট কাম শর্টেস্ট জব ফার্স্ট, ঠিক আছে? শর্টেস্ট জব ফার্স্টের দুইটা স্কিম আছে। আমরা প্রিএমটিভ এবং নন প্রিএমটিভ এই শব্দ দুইটার সাথে একটু পরিচিত হওয়ার চেষ্টা করি। যে নন প্রিএমটিভ কি, যে once CPU given to the process it cannot be preempted until completes its CPU burst time. সো এই কথাটাতে আসলে কি বোঝানো হচ্ছে, এই কথাটার মানে মেইন মোটিভেশনটা কি, কারো কোনো আইডিয়া আছে? এনিওয়ান? আচ্ছা, আমি এটা এখানে একটু ড্র করি। সো নন প্রিএমটিভ আমরা যখন বলি, আমরা বেসিক্যালি বুঝাচ্ছি যে তাকে থামাবো না, তাকে কোনোভাবে থামাবো না, ঠিক আছে? সো ধরেন এইখানে একটা প্রসেস P1 আছে, সে হয়তো সিপিইউতে অ্যাটেনশনের জন্য গেছে। যখন আমরা বলতেছি যে আমার এনভায়রনমেন্টটা নন প্রিএমটিভ, ঠিক আছে, ওয়ার্ডটা এটা হয়তো নতুন একটা ওয়ার্ড, নন প্রিএমটিভ ওয়ার্ডটার সাথে হয়তো নতুন আজকে পরিচিতি হয়েছে বা সামথিং, এনিওয়ে। সো নন প্রিএমটিভ বা নন প্রিএমশন যখন আমরা বলি, তখন আমরা বুঝাই যে যেই প্রসেসটা আসলে সিপিইউ অ্যাটেনশনের জন্য গেছে তাকে আমরা কখনো থামাবো না, তার যতক্ষণ টাইম লাগে সে নিক। সো দেখেন এই কথাটাই বলা, ওয়ান্স সিপিইউ গিভেন টু দ্য প্রসেস, মানে P1 প্রসেসকে যখন সিপিইউ দেওয়া হচ্ছে, ইট ক্যান নট বি প্রিএমটেড আনটিল কমপ্লিটস ইটস সিপিইউ বার্স্ট টাইম। তার মানে এই প্রসেসটা যদি 10 বা 100 যত টাইমই লাগুক, তার বার্স্ট টাইম যাই হোক, এক্সিকিউশন টাইমটাই তো বার্স্ট টাইম প্রসেসের, তাই না? আমরা অলরেডি বলছি সেটা, প্রসেসের এক্সিকিউশন টাইমটাকে আমরা বার্স্ট টাইম বলি। সো এই প্রসেসের যতক্ষণ টাইম লাগবে তাকে আমরা কোনোভাবেই ওই টাইমের কম দিব না। তোমার 100 সেকেন্ড লাগে, 1000 সেকেন্ড লাগে, যা লাগে আমি দিব। এই ধরনের ঘটনাকে বলি আমরা নন প্রিএমশন বা নন প্রিএমটিভ ইভেন্ট। আরেকটা হচ্ছে প্রিএমটিভ ইভেন্ট। এটাতে কি হয়, ইফ এ নিউ প্রসেস অ্যারাইভস উইথ সিপিইউ burst time length less than the remaining time of the current executing process, preempt this scheme is known the shortest remaining time first. তার মানে কি বোঝাচ্ছে, আমি একটা এই সিচুয়েশনে বুঝাই। ধরেন এই জায়গায় 100 ইউনিট অফ টাইমের একটা প্রসেস P1 চলতেছে, ঠিক আছে, এই যে 100 দেওয়া। এখন রেডি কিউতে যদি এরকম একটা প্রসেস আছে, লেটস সে P2 প্রসেস, এবং তার বার্স্ট টাইম হচ্ছে বা তার সিপিইউ এক্সিকিউশন টাইম হচ্ছে 2। আমরা যেটা করব বেসিক্যালি, এই প্রসেসটা যতটুকু এক্সিকিউট হয়েছে ভালো কথা, কিন্তু আমরা দেখতেছি এর চেয়ে কম বার্স্ট টাইমের যেহেতু একটা প্রসেস আমার আছে, আমরা তখন এই P1 প্রসেসকে সিপিইউ থেকে বের করে দিব। আমরা বলবো প্রসেস P1 তুমি এখন বের হয়ে যাও, কারণ আমার কাছে এর থেকে ছোট একটা প্রসেস আছে, আমি তাকে অ্যাটেনশন দিতে চাই। তো তখন আমরা রেডি কিউ থেকে সিম্পলি এই P2 কে সিপিইউ অ্যাটেনশন দেওয়ার জন্য পাঠাবো। এই যে একটা প্রসেসকে থামাই দিলাম, এবং আরেক এই থামাই দেওয়ার যে ঘটনাটা, এই যে একটা প্রসেসকে বেসিক্যালি তার এক্সিকিউশন থামাই দেওয়ার যে ব্যাপারটা, জাস্ট বিকজ আমার রেডি কিউতে একটা ছোট বার্স্ট টাইমের প্রসেস ওয়েটিংয়ে আছে, এই ঘটনাটাকে বলা হয় প্রিএমশন, ঠিক আছে? প্রিএমশনের ঘটনাটা কি, বেসিক্যালি একটা প্রসেস সিপিইউ অ্যাটেনশন পাচ্ছিল, তাকে থামাই দিছি। আমার মেইন রিজনটা কি, কারণ আমি একটু আগে চেক করে পাইছি রেডি কিউতে আমার এমন একটা প্রসেস রেডি কিউতে ওয়েটিংয়ে আছে যার বার্স্ট টাইমটা কম। সো এটা এখানে এটাই বলছে, দেখেন, ইফ এ নিউ প্রসেস অ্যারাইভস উইথ এ সিপিইউ বার্স্ট টাইম লেংথ লেস দেন রিমেনিং টাইম অফ কারেন্ট এক্সিকিউটিং প্রসেস। সো ধরেন এই P1 প্রসেস সিপিইউ অ্যাটেনশনে ঢুকছে, ঢুকার পরে ধরেন লেটসে 5 সেকেন্ড চলছে, তার মানে তার রিমেনিং বার্স্ট টাইম কত? একটা প্রসেস যদি সিপিইউতে 5 সেকেন্ড চলে, তাহলে তার রিমেনিং বার্স্ট টাইম কত হবে? স্যার মানে 95 সেকেন্ড। মানে হ্যাঁ, এখানে কত পুরোটা কত টাইম? বুঝি নাই ম্যাডাম, বলেন আরেকবার। কোশ্চেনটা বুঝিনি। ও আচ্ছা, ধরেন আচ্ছা কোশ্চেনটা আরেকবার করি। ধরেন P1 নামে একটা প্রসেস যার বার্স্ট টাইম হচ্ছে, বিটি দের সংক্ষেপে আমি বার্স্ট টাইম বুঝাইছি, হ্যাঁ, যার বার্স্ট টাইম হচ্ছে 100। এখন এই প্রসেসটা যদি সিপিইউতে 5 সেকেন্ড চলে, সিপিইউ অ্যাটেনশন 5 সেকেন্ড পায়, সিপিইউ অ্যাটেনশন 5 সেকেন্ড পেলে তার রিমেইনিং বার্স্ট টাইম কত হবে? 95। মানে তাকে আরো কতক্ষণ সিপিইউ অ্যাটেনশন লাগবে? মানে কোশ্চেনটা কি বোঝা যাচ্ছে? জি স্যার, মানে 95। তার টোটাল ডিমান্ড হচ্ছে 100 সেকেন্ড। একটা প্রসেসের সিপিইউ অ্যাটেনশন ডিমান্ড হচ্ছে 100 সেকেন্ড। তাকে যদি আমি 5 সেকেন্ড সিপিইউ অ্যাটেনশন দেই, তাহলে তার আরো কতটুকু বাকি থাকবে ম্যাডাম? বুঝতে পারছি কোশ্চেনটা? জি স্যার, 95 সেকেন্ড। 95 সেকেন্ড। সো এখন আমার রেডি কিউতে একটা প্রসেস আছে যার বার্স্ট টাইম হচ্ছে বিটি হচ্ছে 2 সেকেন্ড, আর আমার এই P1 প্রসেস যার নাকি সিপিইউ অ্যাটেনশনে আছে তার এখনো 95 সেকেন্ড এক্সিকিউশন বাকি।
এখন যেহেতু আমরা প্রিএমটিভ একটা অ্যাপ্রোচ নিতে চাই, যেটা ছোট বার্স্ট টাইম সেটাকে আগে সুযোগ দিতে চাই, তাহলে আমরা এখন কি করব? P2 কে হচ্ছে P2 কে অ্যাটেনশন দিব এবং P1 কে সিপিইউ থেকে বের করে নিব, সোয়াপ আউট করে নিব, ঠিক আছে? P1 কে বেসিক্যালি P1 কে আমরা সোয়াপ আউট করে নিব এবং P2 কে আমরা সোয়াপ ইন করব, ঠিক আছে? সোয়াপ ইন করা মানে কি? প্রসেসটাকে সিপিইউ অ্যাটেনশনের জন্য পাঠানো। আর সোয়াপ আউট করার মানে কি? প্রসেসটাকে সিপিইউ অ্যাটেনশন থেকে বের করে আনা। সো এই ওয়ার্ডটা আমি হয়তো সামনে আরো বলবো, সো এটা একটু আর কি ব্যাখ্যা দিয়ে রাখলাম। সো SDF is optimal gives minimum average waiting time for given set of process। এটার মানে কি আমরা একটু পরে দেখব যে এটা আসলে কি বোঝাচ্ছে। যে এটা তাও আমি একটু বলে দেই যে মিনিমাম অ্যাভারেজ ওয়েটিং টাইম তার মানে FCFS এর যে চ্যালেঞ্জটা ছিল যে সবাই আসলে বেসিক্যালি মানে মানে যে আগে আসছে আগে পাবেন এই হিসাবে যেহেতু চলতেছিল আসলে মানে এমন একটা প্রসেস যদি আগে এসে পড়ে যার 100 এরকম 100 সেকেন্ড বার্স টাইম আছে, তার জন্য কিন্তু আসলে সবাইকে আসলে ওয়েট করতে হবে, ঠিক আছে? অনেক বেশি টাইম ওয়েট করতে হবে। মানে জিনিসটা কিছুটা এরকম যে পুরো সিস্টেমে কোনো একটা প্রসেসের বার্স টাইম যদি অনেক বেশি হয় তাহলে ওইটার ইফেক্ট বাকিদের উপরও পড়বে, ঠিক আছে? সো ধরেন এই P1 প্রসেসের বার্স টাইম যদি 1000 হয়, বাকিরা যতই ছোট কোনো একটা নাম্বার হোক, ধরেন এটা 2 আছে, এটা 2 আছে, এটা 2 আছে, বাট এটার কারণে আসলে বাকিদেরকে অনেক বেশি টাইম ওয়েট করতে হচ্ছে রেস্ট অফ দ্য প্রসেসকে। সো এটা কিন্তু আসলে মিনিমাম ওয়েটিং টাইম না, মিনিমাম অ্যাভারেজ ওয়েটিং টাইম না, কারণ এইখানে ওই যে বললাম একটা সিঙ্গেল প্রসেসই পুরা সিস্টেমটাকে আসলে স্লো ডাউন করে দিতে পারে। সো এটা কিন্তু মিনিমাম অ্যাভারেজ ওয়েটিং টাইম দিবে না। বাট SDF এর ক্ষেত্রে যেটা সুবিধাটা হয়, গিভস মিনিমাম অ্যাভারেজ ওয়েটিং টাইম ফর এ গিভেন সেট অফ প্রসেসর। সো এটা কেন হয় কেউ বলতে পারবেন যে কেন মিনিমাম অ্যাভারেজ ওয়েটিং টাইম দেয় কম্পেয়ার টু FCFS? কোশ্চেনটাকে আরেকবার করবো যে ওয়াই SDF gives minimum average waiting time compared to FCFS? এটার কারণটা কি? Why? কেউ একটু ট্রাই করেন। আচ্ছা ধরেন CFS এর তো হচ্ছে যতক্ষণ টাইম লাগে ততক্ষণই নিবে, আর এখানে তো হচ্ছে টাইমটা বেশি হয়ে গেলে তখন বার্স্ট টাইম অন্যটা কম আসলে তখন ওইটাকে সার্কেল করে দিব না, এই জন্য এটা সো এই সিনারিওটার কথাই চিন্তা করেন। এই সিনারিওটার ক্ষেত্রে যদি আমি FCFS রান করতাম তাহলে কিন্তু আসলে এই P1 যতক্ষণ না শেষ হইতো ততক্ষণ বাকিগুলা কোনোভাবে সুযোগ পাইতো না। সো আমার কিন্তু ওয়েটিং টাইমটা প্রত্যেকটা প্রসেসের জন্য অনেক হাই, জাস্ট বিকজ একটা প্রসেসের বার্স্ট টাইম অনেক বেশি, সেটা কিন্তু আসলে বাকি সব প্রসেসকে খুব বাজেভাবে ইফেক্ট করতেছে। কিন্তু এই জায়গাটার মধ্যে আমরা যদি আসলে একটা 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 SDF চালাই যেটা নাকি একটা শর্টেস্ট জবকে বেশি প্রায়োরিটি দেয়, সো আমরা হয়তো P1 আগে আসছে, P1টা 2 সেকেন্ড চলার পরে কি করতাম? P2 কে অ্যাটেনশন দিতে চলে যেতাম। P2 কে অ্যাটেনশন দেওয়ার পরে দেখতাম যে এই P1 এর চেয়ে আরো কোনো ছোট প্রসেস সিস্টেমে আছে কিনা। আমরা দেখতাম হ্যাঁ P4 আছে, এটারও 2 সেকেন্ড টাইম আছে। দেন আমরা P5 কে দেখতাম। সো যতক্ষণ পর্যন্ত আমরা এই বড় বার্স্ট টাইমওয়ালা প্রসেসের চেয়ে কোনো ছোট বার্স্ট টাইমওয়ালা প্রসেসকে পাইতাম, আমরা ততক্ষণ পর্যন্ত ওই প্রসেসগুলোকে আসলে অ্যাটেনশন দিয়ে যাইতে থাকতাম, ঠিক আছে? সো ওই জায়গাটাতে আসলে খেয়াল করেন মিনিমাম কিন্তু সবাইকে একটা খুব অল্প অ্যামাউন্ট অফ টাইম ওয়েট করা লাগতেছে। সো দ্যাটস ওয়াই এটা আসলে বলতেছে যে আমরা SDF অপটিমাল হয়ে যায় যখন আমাকে আসলে মিনিমাম অ্যাভারেজ ওয়েটিং টাইম দিতে পারে, বিকজ আমার শর্টেস্ট জবকে আগে আমরা অ্যাটেনশন দিই। সো আমরা আসলে অ্যালগোরিদমের সিমুলেশনটা একটু দেখি যে এখানে আসলে কি হয়। আচ্ছা, সো আমরা শুরু করি শর্টেস্ট জব ফার্স্ট। সো অ্যারাইভাল টাইম 0। তো এই অ্যারাইভাল টাইম 0তে কোন প্রসেসটা আসছে সিস্টেমে? P1 আসছে। সো আমরা রেডি কিউতে P1 কে পাইছি, যেহেতু আর রেডি কিউতে যেহেতু আর কোনো প্রসেস নাই, সো আমরা কি করব? আমরা P1 কে অ্যাটেনশন দেওয়া শুরু করব। সো P1 কে অ্যাটেনশন দিলাম। এই সময় রেডি কিউতে দেখেন তো 0তম সেকেন্ডে যখন একটা P1 প্রসেস রেডি কিউ থেকে বের হয়ে গেছে তখন দেখেন কিউটা কিন্তু এমটি, দেখছেন? এটা কিন্তু P1 প্রসেস এক্সিকিউশন শুরু করছে 0 নাম্বার সেকেন্ডে। সো কিউটা রেডি কিউটা এমটি হয়ে গেছে 0 নাম্বার সেকেন্ডে। দেন হচ্ছে 1 নাম্বার সেকেন্ড একটা প্রসেস আসছে যেটা হচ্ছে P2। সো এবার রেডি কিউতে একটা প্রসেস আছে যার বার্স্ট টাইম হচ্ছে 4। সো এখন আমাকে একটু বলেন তো আমরা কি এখন P1 কে কন্টিনিউ করব না P2 কে স্টার্ট করাই দিব? যেহেতু আমরা SDF এর কনসেপ্টটা জানি, P2 স্টার্ট হয়ে যাবে। P2টা স্টার্ট হয়ে যাবে বিকজ হচ্ছে আমার P2র বার্স্ট টাইমটা, আমার P2র যে বার্স্ট টাইমটা আছে সেটা আসলে P1 এর বার্স্ট টাইম থেকে ছোট।
সো আমরা পি টুকে রান করতেছি, এই দেখেন এখানে পি টু শুরু হয়ে গেছে। মিনওয়াইল এখানে এখন রেডি কিউর অবস্থাটা দেখেন তো 1 নাম্বার সেকেন্ডে এই জায়গাটাতে এখন রেডি কিউতে কে আছে? P1 P1 আছে। এটার কারণটা কি? স্যার ওই যে ওকে সোয়াপ আউট করে দিছে এজন্য এখন রেডি যে ওয়েট করবে। সো 1 সেকেন্ড পর্যন্ত কিন্তু আমি P1 কে চালাইতে পারছি। 1 সেকেন্ড পর্যন্ত কেন চালাইতে পারছি P1 কে? কারণ 1 নাম্বার সেকেন্ড পর্যন্ত আমার রেডি কিউতে নতুন কোনো প্রসেস ছিল না যেটার বার্স্ট টাইম P1 এর থেকে ছোট। যখনই আমার রেডি কিউতে এমন একটা প্রসেস আসছে যেটার বার্স্ট টাইম P1 এর থেকে ছোট, তাকে আমরা সাথে সাথে সিপিইউ অ্যাটেনশনের জন্য পাঠাই দিছি। সো যেহেতু 1 সেকেন্ড পর্যন্ত চলছে, সো আমরা রেডি কিউতে আসলে যেটা বেসিক্যালি ট্র্যাক করতেছি যে আমরা রেডি কিউতে P1 কে রেখে দিতেছি যে তুমি 1 সেকেন্ড চলছে, এবং এটা কিন্তু আমরা প্রোগ্রেসটাও ট্র্যাক করছি। দেখেন P1 এর প্রিভিয়াস বার্স্ট টাইমটা ছিল 8, যেহেতু 1 সেকেন্ড চলছে 8 - 1 সো 7 হয়ে গেছে, ঠিক আছে। সো এরপরে দেখেন, এরপরে 2 নাম্বার সেকেন্ডে কি হয়েছে, আরেকটা প্রসেস আসছে P3 যেটার বার্স্ট টাইম হচ্ছে 9। তো আমরা কি এখন P2 কেই কন্টিনিউ করব নাকি রেডি কিউ থেকে P1 বা P3 এর কাউকে নিয়ে যাব? P2 কন্টিনিউ করতে সো দেখেন রেডি কিউতে 2 নাম্বার সেকেন্ডে রেডি কিউর কন্ডিশনটা দেখেন। 2 নাম্বার সেকেন্ডে রেডি কিউতে P1 আছে যার বার্স্ট টাইম 7, আর P2 আছে যার P3 আছে যার বার্স্ট টাইম হচ্ছে 9, যেটার কোনোটাই কিন্তু আসলে আমার P2 যেটা সেটার বার্স্ট টাইম থেকে কম না। যেহেতু কম না, তাহলে আমরা P2 কেই কন্টিনিউ করি। সো 3 নাম্বার সেকেন্ডে কি হচ্ছে, 3 নাম্বার সেকেন্ডে আরেকটা প্রসেস আসছে, এটার বার্স্ট টাইমটা কত, 5। আমাকে একটু বলেন তো P4 এর বার্স্ট টাইম কি P2 এর বার্স্ট টাইম থেকে কম? না বেশি। সো যেহেতু না, সো আমরা অলরেডি বুঝতে পারতেছি যে স্টিল আসলে আমরা আর কোনো প্রসেসকে রেডি কিউ থেকে আনতে পারতেছি না। সো আমরা আসলে P2 কে চালায় যাব। সো P2 কে আমরা তার নির্ধারিত যতক্ষণ টাইম লাগে 4 সেকেন্ডের 4 ইউনিট অফ টাইম লাগে, সো আমরা তাকে অতটুকু টাইম দিলাম। সো 4 সেকেন্ড চললে পরে স্টার্টিং টাইম 1 ছিল, 4 আর 1 5 হয়ে গেল। সো এখন এখানে P4 এর এখানে যদি বার্স্ট টাইমটা 1 সেকেন্ড হতো তখন তো আমি P2 কে বের করে P4 কে সোয়াইপিং করতাম। P4 এর বার্স্ট টাইম কত হইতো? 1 সেকেন্ড। হ্যাঁ 1 সেকেন্ড হলে কি করতাম? তখন হচ্ছে P2 কে সোয়াপ আউট করে P4 কে সোয়াইপিং করতাম না? হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ, আর এখন স্যার তখন যদি বার্স্ট টাইমটা 2 সেকেন্ড হইতো তখন তো তাহলে P2 আর P4 এর বার্স্ট টাইম সেম হয়ে যেত, তখন কি করতাম? তখন বেসিক্যালি যেটা তখন সিপিইউতে যেটা আছে তাকেই চালাবো। যদি দুইটা বার্স্ট টাইম সেম হয়ে যায়, আপনার কোশ্চেনটা ভালো যে স্যার যদি দুইটার বার্স্ট টাইম সেম হয়ে যায় তখন আমি কি করব? তো দুইটার বার্স্ট টাইম সেম হয়ে গেলে অলরেডি মিনওয়াইল একটা তো সিপিইউ অ্যাটেনশন পেয়ে যাচ্ছে, তাই না? মানে দুইটার প্রসেসের যদি বার্স্ট টাইম সেম হয়ে যায়, ঠিক আছে, তো একটা তো আপনার কোশ্চেন ওয়াইজ অলরেডি সিপিইউ অ্যাটেনশন পাচ্ছে, ইয়েস অর নো? তো আমরা যেটা করব, আমরা ওই সময়ে যেহেতু দুইটারই সমান, যেহেতু অলরেডি একটা সিপিইউ অ্যাটেনশন পাচ্ছে, তাকে আমরা কন্টিনিউ করাই দিব। দেন ওইটা শেষ হইলে যেহেতু ওই 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 মানে বার্স্ট টাইমটা আরেকটা যেটা প্রসেস ছিল সেটার বার্স্ট টাইমটা যেহেতু কম, তাহলে আমরা কি করব, তাকেই সিপিইউ অ্যাটেনশনের জন্য আবার রিঅ্যালোকেট করব। সো আমরা একটু এটা সিমুলেশন শেষ করে আপনার কোশ্চেনটা আরেকবার আমি অ্যাড্রেস করব। সো মিনওয়াইল আমার P2 শেষ হয়ে গেল। দেন আমার এখন রেডি কিউতে কারা কারা আছে, P1 P3 P4। তাহলে এই তিনটা প্রসেসের মধ্যে আমরা কাকে শুরু করাবো? P4। কারণ কি দেখেন 795, তার মানে সবচেয়ে শর্টেস্ট জব হচ্ছে P4। সো P4টা কতক্ষণ চলবে? 5 সেকেন্ড পর্যন্ত চলবে। সো 5 সেকেন্ড পর্যন্ত চললে আমার এখানে দেন কি হবে? 5 সেকেন্ডে দেখেন তো আমার রেডি কিউর অবস্থা কি। রেডি কিউতে কে কে আছে? P1 এবং P3। কেন বলেন তো? 5 সেকেন্ডে রেডি কিউতে P1 এবং P3 আছে, বাট মানে কেন P4টা কোথায়? P4টা হচ্ছে বের হয়ে যে সোয়াইপিং সো P4টা বের হয়ে যায়, সোয়াপ ইন হয়েছে বেসিক্যালি সিপিইউ অ্যাটেনশনের জন্য। সো P4 চলবে তার ডিজায়ার্ড বার্স্ট টাইম পর্যন্ত 5 প্লাস স্টার্টিং টাইম হচ্ছে 5, বার্স্ট টাইম লাগবে আরো 5, তার মানে 10। সো 10 সেকেন্ডের ক্ষেত্রে দেখেন, আমার 10 সেকেন্ডের ক্ষেত্রে মিনওয়াইল এই প্রিভিয়াস অবস্থায় সবচেয়ে ছোট বার্স্ট টাইমের প্রসেস কে ছিল P1 আর P3 এর মধ্যে? P1 এর বার্স্ট টাইমটা সবচেয়ে কম না? ইয়েস অর নো? জি স্যার। সো বেসিক্যালি P1 তার অ্যাটেনশন পেতে চলে গেল। সো P1 এখন তার যতক্ষণ লাগে 7 সেকেন্ডের মতো টাইম লাগবে, সো বেসিক্যালি অতক্ষণ চলবে।
সো 17 লাস্টে হচ্ছে P3 আসবে। P3 তো একটাই প্রসেস ছিল কিউতে, এখন তার শর্টেস্ট জব এইগুলা দেখে লাভ নেই, প্রসেসই আছে একটা। যখন সিপিইউতে এটা অলওয়েজ মাথায় রাখবেন যে যদি রেডি কিউতে একটা প্রসেসই থাকে তাহলে আসলে এখানে আর অ্যালগরিদমের চিন্তা ভাবনা করে লাভ নেই, একটাই প্রসেস, এখানে আর কি অ্যালগরিদম নিয়ে চিন্তা করব। সো ওইটাকে আমরা যদি সিপিইউ খালি থাকে সাথে সাথে আমরা সিপিইউ অ্যাটেনশনে পাঠিয়ে দেবো। সো 17তম সেকেন্ডে P3 স্টার্ট করলো। P3 টাইম লাগবে কতক্ষণ? P3 কতক্ষণ টাইম দরকার, বার্স্ট টাইম কতক্ষণ দরকার? 9 সেকেন্ড। সো 17 আর 9 26 সেকেন্ড পর্যন্ত চলবে। সো দেখেন বেসিক্যালি কি হইতেছে, 17 নাম্বার সেকেন্ডে সিপিইউ এমটি হয়ে গেছে, দেন 26 নাম্বার সেকেন্ডে যায় আরেকবার আমরা চেক করে আসি যে আর কোনো প্রসেস রেডি কিউতে আছে কিনা। P3 প্রসেসটা শেষ হওয়ার পরে আমরা চেক করতেছি রেডি কিউতে আরেকবার। সো এই কারণেই বেসিক্যালি আরেকবার এক্সট্রা এমটি লেখা, ঠিক আছে? সো এইটা যদি এবার আমরা একটু ছবিটা নেই, আমরা যদি একটু ছবিটা নিয়ে আমরা যদি একটু এখানে কোথাও একটু ওকে, সো এটা নিয়ে যদি আমরা একটু 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 ডিসকাস করি যে এই এই জায়গাটার ভিতরে একজন একটা কোশ্চেন করছিল যে স্যার যদি যদি আপনার রেডি কিউতে যদি যদি আপনার আপনার আমার কাছে একটা রেডি কিউ আছে স্যার, এখন এই রেডি কিউতে এমন একটা প্রসেস আসলে লেটস সে P5, আমরা জাস্ট একটু হাইপোথেটিক্যাল চিন্তা করতেছি, এই P5 এর বার্স্ট টাইমটা হচ্ছে লেটস সে 2, ঠিক আছে? 2 হচ্ছে এই P5 এর বার্স্ট টাইম, এবং আমি গ্যান চার্টে হয়তো অনেকগুলো প্রসেস রানিং ছিল, P1 P2 P3 P4, হ্যাঁ? তো এখন P4 যখন চলতেছে, P4 এরও রিমেইনিং বার্স্ট টাইম হচ্ছে, কিপ দ্যাট ইন মাইন্ড, P4 এরও, এটা একটা হাইপোথেটিক্যাল স্টেট, ঠিক আছে? P4 এরও বার্স্ট টাইম হচ্ছে 2। এখন কথা হচ্ছে স্যার এই সময় কি আমি P4 কে রানিং এ রাখবো নাকি P5 কে আসলে রানিং এ এনে দিব? এই কোশ্চেনটার অ্যানসার কি হবে? আমি কি কোশ্চেনটা বুঝাতে পারছি? স্যার মানে সিপিইউ অলরেডি যেটা অ্যাটেনশন দিয়ে রাখছিল ওটাই চলবে। আমি সবার জন্য কোশ্চেনটা আরেকবার করি। আমার জ্ঞান চার্টে একটা প্রসেস P4 রানিং আছে এবং তার রিমেইনিং বার্স্ট টাইম হচ্ছে 2, এবং আমার রেডি কিউতে আরেকটা প্রসেস আছে P5, তার রিমেইনিং বার্স্ট টাইম হচ্ছে 2। এই সিচুয়েশনে কি আমি অ্যাকচুয়ালি P5 কে P4 কে কি সিপিইউ থেকে বের করে দিব এবং P5 কে সিপিইউ তে এন্ট্রি দিব, নাকি P4 কে চালানো শেষ করে দেন P5 কে আমি সিপিইউ এন্ট্রি দিব? চালানো শেষ করতে হবে, কারণ জিনিসটা চালানো শেষ করতে হবে। এবং আরেকটু যদি জিনিসটা যদি আরেকটু এক্সটেন্ড করি, ধরেন আমার এই সময়ে যদি P6 P7 রেডি কিউতে থাকে এবং এই সময় যদি এদের বার্স্ট টাইম অনেক বেশি থাকে, ব্র্যাকেটের ভিতরে লিখতেছি যেগুলো সেগুলো হচ্ছে এক একটার বার্স্ট টাইম, হ্যাঁ? কারো যদি বুঝতে অসুবিধা হয় জিজ্ঞেস করতে পারেন। সো এটার বার্স্ট টাইম হচ্ছে 10, এটার বার্স্ট টাইম হচ্ছে 12। সো এই সিচুয়েশনে কি আসলে P5 বাদে কি অন্য কেউ সিপিইউ অ্যাটেনশন পাওয়ার মতো চান্স আছে P4 শেষ হওয়ার পরে? না। কারণ কি আমার এটা শর্টেস্ট জব ফার্স্ট, সো আমার এখানে সবচেয়ে শর্টেস্ট টাইম হচ্ছে 2, বার্স্ট টাইম রিমেইনিং। সো আমি P4 এর পরে অবশ্যই P5 কে শুরু করাই দিব। সো সো দিস ইজ দ্য থিং। সো আর আরেকটা জিনিস কি হচ্ছে, 17 নাম্বার সেকেন্ডে এমটি। 17 নাম্বার সেকেন্ডে এমটি কেন? কারণ খেয়াল করেন P3 প্রসেসটা লাস্ট ছিল আমার রেডি কিউতে। সো 17 নাম্বার সেকেন্ডে যখন P3 প্রসেসের স্টার্টিং হয়ে গেল, তার মানে রেডি কিউতে তার কেউ নাই। সো রেডি কিউটাকে এমটি হিসেবে দেখাইছে। এবং 26 নাম্বার সেকেন্ডে P3টা শেষ হয়ে গেছে। তো 26 নাম্বার সেকেন্ডে যখন P3টা শেষ হয়ে গেছে, আমার সিপিইউ শিডিউলিং অ্যালগরিদমের কাজ হচ্ছে আরেকবার চেক করা যে রেডি কিউতে কি আসলেই আর কোনো প্রসেস অবশিষ্ট আছে কিনা। তো 26 নাম্বার সেকেন্ডে যে সে আরেকবার চেক করছে এবং দেখছে যে না আর কোনো প্রসেস নাই। সো বেসিক্যালি কি করছে, ওইখানে আরেকবার এমটি লিখছে। সো এসডিএফ নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? এবং এখানে যে আসলে প্রিএমশনের কনসেপ্টটা, যে একটা ছোট বার্স্ট টাইমের প্রসেস রেডি কিউতে আসার সাথে সাথে অন্য একটা প্রসেসকে বের করে দেওয়ার যে অ্যাক্টিভিটি, যে P1টার অনেক বড় একটা বার্স্ট টাইম ছিল, তাকে আমি বের করে দিয়ে P2 কে এন্ট্রি দিছিলাম, যে এই যে প্রিএমশন করার যে প্রসেসটা, এইটা নিয়ে কি কারো কোনো কনসেপ্টের কোনো ঘাটতি আছে কিনা, বা এটা কেউ বুঝি নাই এমন কেউ আছে কিনা? স্যার হ্যাঁ বলেন। তাহলে তো স্যার নন প্রিএমটিভ আর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ একই জিনিস। এক্সিলেন্ট, এটা খুব ভালো একটা ক্যাচ ছিল। সো উনি একটা কথা বলছে যে নন প্রিএমটিভ যে অ্যাপ্রোচটা স্যার আছে, এইটার এফসিএফএস এর মধ্যে তো কোনো তফাৎ নাই। দ্য অ্যান্সার ইজ ইয়েস। নন প্রিএমটিভ বলতে কি বোঝাচ্ছি, যে একটা প্রসেস যতক্ষণ সিপিইউ অ্যাটেনশন চায় ততক্ষণ তাকে অতটুকু সিপিইউ অ্যাটেনশন দিতে হবে।
সো আমরা যদি একটু এই স্লাইডটার এই পয়েন্টটা দেখি, দেখেন এটাই কিন্তু বলছিল নন প্রিএমটিভে যে once CPU given to the process it cannot be preempted until completes its CPU burst time. সো একটা প্রসেস আমাদের যদি বার্স্ট টাইম যদি একটা প্রসেস P1 এর 1000ও হয়, যেহেতু প্রসেসটা নন প্রিএমটিভ স্টাইলে চলতেছে, মানে তাকে CPU অ্যাটেনশন দেওয়ার পরে আর কখনোই তাকে থামানো হবে না, সো তখন এটা কিন্তু এটা একটা প্লেন এফসিএফএস এর মতো বিহেভ করতেছে। সো এটা কিন্তু অনেক সময় আমাদের শর্ট কোশ্চেন বা কনসেপচুয়াল কোশ্চেনে আসে যে কখন একটা মানে শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট আসলে আসলে একটা এফসিএফএস এর মতো বিহেভ করবে, যখন আসলে নন প্রিএমটিভ হবে। সো এই এসআরটিএফটাকে আসলে এসডিএফ যেভাবেই ডাকেন না কেন, অল আর দ্য সেম থিং, যে আমরা আসলে এই এসডিএফ শিডিউলিং মানে এটা আসলে দুই নামেই ডাকা যায়। সো পরীক্ষার হলে কেউ অনেকে আবার একটু কনফিউজ হয়ে যায়, স্যার এসডিএফ তো পড়াইছেন, এসআরটিএফ তো পড়ান নাই। সো এটা একটু কনফিউজ হয় না, হ্যাঁ, মানে এটা কি বলতেছে দেখেন, শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট, যেটা টাইম, যেই প্রসেসের টাইম রিমেনিং সবচেয়ে কম তাকে আমরা সবার আগে অপরচুনিটি দিব সিপিইউ এক্সিকিউশনের জন্য। সো এসজেএফ আর এসআরটিএফ আমরা মোটামুটি সিমিলারিটি মানে সেম ধরনের সেম জিনিসটাই মিন করতেছে, ঠিক আছে। আমি একটু লিখে দিলাম এসআরটিএফ এসজেএফ, ঠিক আছে, শর্টেস্ট জব ফার্স্ট বা শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট। সো দুইটা সেম ওয়ার্ডই, হ্যাঁ, কারো ওয়ার্ডিং নিয়ে যদি প্রবলেম থাকে জাস্ট একটু বলে দিলাম, ঠিক আছে। ওকে, আর এখানে তাহলে নন প্রিএমটিভটা কখন ইউজ হয়? বুঝি নাই। মানে তাহলে এইখানে নন প্রিএমটিভ যে স্কিমটা আছে ওটা কখন ইউজ হয়? ওই যে বললাম যে নন আপনি যখন এসডিএফ বা এসআরটিএফ বলতেছি, আপনাকে যখন পরীক্ষা যখন আমি বলতেছি যে আপনি একটা এসআরটিএফ বা এসডিএফ অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করেন ইউজিং দ্য ইনফরমেশন গিভেন বিলো, তো তখন এটা কি আপনি কি প্রিএমটিভ করবেন না নন প্রিএমটিভ করবেন? প্রিএমটিভ করবেন। আর যদি বলাই থাকে যে আপনাকে যে আপনি নন প্রিএমটিভ করেন, তাহলে ওটা কিসের মতো হবে? হ্যাঁ, এফসিএফএস এর মতো হবে। এফসিএফএস এর মতো হবে। সো এটি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে এই অ্যালগরিদমটা নিয়ে? না। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু মুভ ফরওয়ার্ড করি। সো এটার সিমুলেশন অলরেডি দেখে ফেলছি। আচ্ছা, সো এখন আমরা যেটা দেখব, আপনাদের অনেকক্ষণ ধরে অনেকের স্বপ্ন যে স্যার প্রায়োরিটি শিডিউলিং টাইপের জিনিসপত্র কেন আসে না বা কি, আমরা আসলে এখন এখানে ঢুকতেছি। সো এইখানে আসলে কি বলতেছে, priority number is associated with each process. The CPU is allocated to the process with the highest priority. Smallest integer indicates highest priority. দেন হচ্ছে এখানে আমি একটু এই স্লাইডটা অ্যাকচুয়ালি আমি একটু স্ক্রিন ইয়ে করে নিয়ে যাই, দ্যাট উড বি এ বেটার থিং টু ডু। আচ্ছা, সো এখানে আমরা এতক্ষণ ধরে যা যা পড়ছি এগুলার কোনোটার ভিতরে আসলে প্রায়োরিটি দেওয়ার কোনো ব্যাপার ছিল না। সো আমরা এখন চাই যে একটা প্রসেসকে প্রায়োরিটি দিতে, ঠিক আছে, প্রায়োরিটি অ্যাসাইন করতে চাই। এ প্রায়োরিটি নাম্বার ইজ অ্যান ইন্টিজার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইচ প্রসেস, তার মানে প্রত্যেকটা প্রসেসের মধ্যে আসলে প্রায়োরিটি দেওয়া থাকবে। সো ধরেন P1 প্রসেস, P2 প্রসেস, P3 প্রসেস, P4 প্রসেস, সো এই প্রসেসগুলোর প্রত্যেকটার মধ্যেই প্রায়োরিটি নাম্বার দেওয়া থাকবে। সো ধরেন P4 প্রসেসের প্রায়োরিটি হচ্ছে 0, P2 প্রসেসের প্রায়োরিটি 1, P3 প্রসেসের প্রায়োরিটি 2, P3 প্রসেসের প্রায়োরিটি 4, ঠিক আছে, এইগুলো হচ্ছে একটা প্রায়োরিটি নাম্বার। সো এখানে একটা লাইন লেখা আছে স্মলেস্ট ইন্টিজার ইকুয়ালস টু হাইয়েস্ট প্রায়োরিটি। সো পরীক্ষার হলে যেটা হয় অনেক সময় যেটা করে এটা একটু চেঞ্জ করে দেয়, যে বলে যে লার্জেস্ট ইন্টিজার ইকুয়ালস টু হাইয়েস্ট প্রায়োরিটি, এটা বলতে পারে, এটা যার এটা কোশ্চেন সেটারের উপর ডিপেন্ড করতেছে যে সে কিভাবে জিনিসটা দেখতে চাচ্ছে, ঠিক আছে, কোনোটাতেই অসুবিধা নেই। সো আমরা আসলে স্লাইডে দেখতেছি যেটা যে স্মলেস্ট ইন্টিজার, মানে এইখানে 0, 1, 2, 4 এর মধ্যে সবচেয়ে স্মল হচ্ছে 0, তার মানে P4 এর প্রায়োরিটি সবচেয়ে হাই থাকবে, নেক্সট P2 এর প্রায়োরিটি সবচেয়ে হাই থাকবে, দেন P2 প্রসেস, দেন P4 প্রসেস, ঠিক আছে। সো এইভাবে বেসিক্যালি জিনিসটা হবে। সো প্রায়োরিটি শিডিউলিং এর দুইটা স্টেজ হতে পারে, একটা হচ্ছে প্রিএমটিভ, একটা হচ্ছে নন প্রিএমটিভ। সো SJF is priority scheduling where priority is the inverse of predicted next CPU burst time. এই লাইনটার মানেটা আমি একটু পরে বলতেছি, তার আগে আমাকে এইটা একটু বলেন যে
প্রায়োরিটি শিডিউলিং আসলে প্রিএমটিভ বা নন প্রিএমটিভ এই কথাটার মানে কি, মানে একটা প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং আসলে কি হবে? হোয়াট উইল বি আ প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং? যেটা বার্স টাইম কম থাকবে ওটা আগে হবে। সেইটা 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 একটা জিনিস, বাট আমি আরেকটু আরেকটু ডিফারেন্ট একটা অ্যান্সার চাই। যে ধরেন আমি তো জানি যে আমি শর্টেস্ট জব ফার্স্ট আমি চাচ্ছি যেটার বার্স টাইম কম, এবং যখন আমার এইখানে আসলে একটা প্রায়োরিটি নাম্বার অ্যাটাচ করা আছে সেটা আসলে আমাকে এক্সট্রা কি ইনফরমেশন দিচ্ছে? আমি কি কোশ্চেনটা বুঝাইতে পারছি? যে ধরেন এই প্রসেসগুলো, হ্যাঁ এই প্রসেসগুলোর মধ্যে এই প্রসেসগুলোর মধ্যে ধরেন P0 P4 যে প্রসেসটা আছে সেই প্রসেসের বার্স টাইম হচ্ছে লেটস সে 10, P2 প্রসেসের বার্স টাইম আমি উপরে বার্স টাইম লিখলাম, P2 প্রসেসের বার্স টাইম হচ্ছে লেটস সে 14, P1 প্রসেসের বার্স টাইম হচ্ছে লেটস সে 5, আর দেন হচ্ছে P4 প্রসেসের বার্স টাইম হচ্ছে লেটস সে 2। তো এইটা যদি আমি বলি, এইটাকে যদি আমি একটা প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং বলি, যেহেতু আমার প্রায়োরিটি অ্যাসাইন করার একটা ব্যাপার আছে তাই এটার নাম হচ্ছে প্রায়োরিটি শিডিউলিং। সো আমি যদি একটা প্রিএমটিভ অ্যাপ্রোচ চিন্তা করি তাহলে আসলে কি দাঁড়াবে আমাকে একটু বলেন তো, হোয়াট উইল হ্যাপেন হিয়ার? আমি কি কোশ্চেনটা বুঝতে পারছি? আমার কোশ্চেনটা হচ্ছে যে আমার এইখানে প্রত্যেকটা প্রসেসের সাথে বার্স টাইম অ্যালোকেট করা আছে এবং প্রত্যেকটা প্রসেসের প্রায়োরিটিও দেওয়া আছে, বার্স টাইমও দেওয়া আছে। আমি আপনাকে বললাম যে আপনি একটা প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং করেন। সো প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং করলে আসলে কি হবে জায়গাটার ভিতরে? তো যেটা বার্স টাইম কম সেটার প্রায়োরিটি বেশি পাবে। এটা কেমনে হবে? আমি তো অলরেডি প্রায়োরিটি নাম্বার দিয়েই দিছি। স্যার তাহলে স্যার প্রায়োরিটি যেটা মানে প্রায়োরিটি নাম্বার অনুযায়ী স্যার এটা মানে আগে শিডিউল করবে, এরপর ওটার মধ্যে আমার বার্স টাইম কম যেটা সেটা হবে। হ্যাঁ এই তো এটাই চাইতেছি শুনতে, যে ধরেন আপনার P4 প্রসেসটা আমি কাজ করানো শুরু করছি যার প্রায়োরিটি হচ্ছে 0, যেহেতু লোয়েস্ট নাম্বার ইজ দ্য হাইয়েস্ট প্রায়োরিটি, সো আমি এই প্রসেসটাকে কাজ করানো শুরু করছি। তো মিনওয়াইল আমার এখন যেহেতু এটা একটা প্রিএমটিভ অ্যাপ্রোচ, তার মানে আসলে এখানে একটা এই প্রিএমশনটা যে কোনোভাবে করতে পারি। এই প্রিএমশনটা কিপ দ্যাট ইন মাইন্ড, এই প্রিএমশনটা যে কোনোভাবে করতে পারি। যে কোনোভাবে করতে পারি না পারি বলতে কি বুঝাচ্ছি, আমি প্রিএমশনটা কার রেসপেক্টে করব সেটা ডিপেন্ড করতেছে। সো আমি যদি প্রায়োরিটির বেসিসে প্রিএমশন করি তাহলে একটা বিষয়। সো প্রায়োরিটির বিষয়ে প্রায়োরিটির রেসপেক্টে প্রিএমশন করার মানে কি? ধরেন লেটসে আমি যদি একটু বলি, এটা একটু ক্লিন করি, আমি জিনিসটা একটু অ্যানালজিটা বোঝানোর চেষ্টা করি। লেটসে P3 প্রসেস, হ্যাঁ P3 প্রসেস সিপিইউ এক্সিকিউশন করতেছে গ্যান চার্টে। এখন এই সময় P3 প্রসেসের আমার প্রায়োরিটি কত? P3 প্রসেসের প্রায়োরিটি কত? 2 না? আমার কথা শোনা যায়? জি স্যার। সো এই সময়ে P3 চলতে চলতে কোনো একটা সময়ে P4 প্রসেসটা আমার রেডি কিউতে আসলো। রেডি কিউতে P4 প্রসেসটা আসলো। খেয়াল করেন জিনিসটা, P4 প্রসেসটা রেডি কিউতে আসলো। এখন এই P4 প্রসেসটা যখন রেডি কিউতে আসবে, আমি বলতেছি আমি একটা প্রিএমটিভ অ্যাপ্রোচ চালাচ্ছি। প্রিএমটিভ মানে কি? তাকে থামায় দেওয়া যাবে। সো আমি যখন দেখব P4 প্রসেসটা উইথ 0 প্রায়োরিটি মানে হাইয়েস্ট প্রায়োরিটি নিয়ে রেডি কিউতে ওয়েট করতেছে, আমি কি P3 কে আর চালাবো? না স্যার। আমি ডিরেক্টলি P3 কে স্টপ করে দে P4 কে সিপিইউ অ্যাটেনশন দিতে পাঠাই দিব। সো এইটা হইতেছে প্রায়োরিটি শিডিউলিং এর প্রায়োরিটির বেসিসে প্রিএমশন করা। যার প্রায়োরিটি হাই তাকে দেখা মাত্র রেডি কিউতে দেখা মাত্র একটা লো প্রায়োরিটির টাস্ক, যদি লো প্রায়োরিটি একটা প্রসেস যদি সিপিইউ অ্যাটেনশন থাকে তাকে সিম্পলি সোয়াইপ আউট করে বের করে নিব, যে ভাই আমার কাছে তোমার চেয়ে বেশি প্রায়োরিটির একটা P4 টাস্ক আছে, আমার ওকে সিপিইউ অ্যাটেনশন দিতে হবে, তুমি দয়া করে বের হও। সো P3 কে বের করে দিয়ে P4 কে অ্যাটেনশন দিব। সো এতক্ষণ পর্যন্ত আমরা একটু আগে যখন এসডিএফ বা এসআরটিএফ পড়তেছিলাম তখন বেসিক্যালি আমরা বার্স টাইমের রেসপেক্টে আমরা আসলে প্রায়োরিটি দিচ্ছিলাম, বাট এবার আমরা প্রায়োরিটি নাম্বারের উপরে দিচ্ছি। আচ্ছা, আর নন প্রিএমটিভ ভার্সন মানে কি? স্যার এটা যেটা চলতেছিল ওইটাই
থাকবে ওইটাই Priority থাকবে, ঠিক আছে, আসবে। ওইটার থামানোর কিছু নাই। সো ওই জিনিসটা আসলে বলতেছে। সো এরপরের পয়েন্টটা কি, এসজেএফ ইজ প্রায়োরিটি শিডিউলিং হোয়ার প্রায়োরিটি ইজ দ্য ইনভার্স অফ প্রেডিক্টেড নেক্সট সিপিইউ বার্স্ট টাইম। সো এসজেএফও কিন্তু একটা প্রায়োরিটি শিডিউলিং ছিল, কিন্তু এসজেএফ এর ক্ষেত্রে প্রায়োরিটিটা কি ছিল? আমি যদি Burst বলি time. এসজেএফ একটা Burst time. প্রায়োরিটি শিডিউলিং, কিন্তু এসজেএফ এর ক্ষেত্রে প্রায়োরিটিটা কি ছিল, আমার মেইন কনসার্নটা কি ছিল? লিস্ট বার্স্ট টাইম যেটা হয়। যেটা শর্টেস্ট বার্স্ট টাইম ছিল, শর্টেস্ট বার্স্ট টাইম এটা ছিল আমার মেন প্রায়োরিটি ইন টার্মস অফ এসজেএফ, ঠিক আছে, বা শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট, যেটাই বলেন না কেন, এই দুইটা জিনিসই সেম জিনিসকেই, দুইটা ইনফরমেশনই সেম জিনিসকে মিন করে। সো এসজেএফ বলি বা এসআরটিএফ যেটাই বলি না কেন, দুইটাই আসলে এটার ক্ষেত্রে মেন প্রায়োরিটি ছিল কোনটার বার্স্ট টাইম, কোন প্রসেসের বার্স্ট টাইমটা ছোট। সো প্রায়োরিটি ক্যান বি ডিফাইন্ড আইদার ইন্টারনালি অর এক্সটার্নালি। যে কোনো দুই ধরনের ফ্যাক্টরে প্রায়োরিটি ডিফাইন করা যায়। ফ্যাক্টরস ফর ইন্টারনাল প্রায়োরিটি অ্যাসাইনমেন্ট, টাইম লিমিট যেটা আমরা অলরেডি দেখলাম, মেমোরি রিকোয়ারমেন্ট, দ্য নাম্বার অফ ওপেন ফাইল। সো ইন্টারনালি আমরা আসলে প্রায়োরিটি বিভিন্ন আরও অনেকভাবে, আসলে এটা যেটা বলতে চাচ্ছি এই লাইনটা দিয়ে, যে আমরা বিভিন্নভাবে প্রায়োরিটি ডিফাইন করতে পারি। সো এটা আমাদের চয়েসের উপর, যে আমাদের অ্যালগোরিদম ডিজাইন চয়েস। এটা যদি আসলে এইভাবে বলি যে ইটস এন অ্যালগোরিদমিক ডিজাইন চয়েস, যে আমি আসলে কোন চয়েসে অ্যালগোরিদমটা ডিজাইন করতে চাই। আমি কি দেখতে চাই টাইম লিমিটের রেসপেক্টে, আমি কি দেখতে চাই মেমোরি রিকোয়ারমেন্ট। ধরেন হইতেই পারে যে একটা প্রসেস P1 P2 P3 P4, তো আমি আসলে অ্যানালাইসিস করে দেখলাম P3 প্রসেসের মেমোরি রিকোয়ারমেন্ট সবচেয়ে কম, তো ওরা হয়তো আমি সিপিইউ অ্যাটেনশন আগে দিব। সো এটা কিন্তু আমার অ্যালগোরিদম ডিজাইন চয়েস। তারপর হচ্ছে নাম্বার অফ ওপেন ফাইল, দেখা গেল যে এমন একটা প্রসেস আমার সিস্টেমে এখন রানিং যার ওপেন ফাইলের সংখ্যা অনেক, P4 প্রসেসের হয়তো প্রায় 100টা ওপেন ফাইল আছে। তো আমি আসলে কি চাবো, যে এই প্রসেসটাকে যদি আমি আসলে থামাই বা এটাকে যদি আসলে আমি হল্ট করি, তাহলে আমার আসলে সিস্টেম আরও স্লো হবে। তাহলে আমি কি করব, যেহেতু এটার ওপেন ফাইলের সংখ্যা অনেক বেশি, সো ওকে আমি হয়তো আগে এক্সিকিউট করা দেব। সো ইটস এ ডিজাইন চয়েস, আপনি কিভাবে ডিজাইন করতে চাচ্ছেন অ্যালগোরিদমটা। তারপরে কি বলছে, ফ্যাক্টরস ফর এক্সটার্নাল প্রায়োরিটি অ্যাসাইনমেন্ট, ইম্পর্টেন্স অফ দ্য প্রসেস, দ্য টাইপ অফ অ্যামাউন্ট, দ্য টাইপ অ্যান্ড অ্যামাউন্ট অফ ফান্ডস বিং পেইড ফর কম্পিউটার ইউজ, ডিপার্টমেন্ট স্পন্সরিং এটসেট্রা। সো একটা প্রসেসের এক্সটার্নাল ফ্যাক্টর কি হতে পারে, যে প্রায়োরিটি অ্যাসাইনমেন্ট, যে আপনার কাছে ধরেন এই মুহূর্তে 4টা কোর্স আছে, হ্যাঁ, আপনি সেমিস্টারে 4টা কোর্স দিচ্ছেন, তাহলে তার মানে 4টা প্রসেস আছে। এখন এই প্রসেসগুলোর মধ্যে যেই কোর্সটার আসলে মানে কোর্স ম্যাটেরিয়াল একটু হেভি, আপনি তো সেটাই একটু বেশি পড়াশোনা করবেন ন্যাচারালি। সো ওটাই আসলে বলতেছে যে আপনি আসলে ইম্পর্টেন্স কোন প্রসেসটাকে দিচ্ছেন। সো সিপিইউ আসলে যে প্রসেসটাকে ইম্পর্টেন্স বেশি দেয়, সেটা হইতেছে তার এক্সটার্নাল ফ্যাক্টর হিসেবে কাজ করে, যে কিভাবে আমি করব। সো ইট ডিপেন্ডস, যে আপনার এই দুইটা পয়েন্ট, যে ইন্টারনাল প্রায়োরিটি অ্যাসাইনমেন্ট বলি বা এক্সটার্নাল প্রায়োরিটি অ্যাসাইনমেন্ট বলি, এটা আসলে আপনার অ্যালগোরিদম ডিজাইন চয়েস, যে আপনি কাকে বেশি ইম্পর্টেন্স দিবেন। এটা কোনো ফিক্সড কোনো ইনফরমেশন না। সো এটা যদি আমরা বুঝি, সো আমরা আসলে এই অ্যালগোরিদমটা একটু সিমুলেশনটা দেখি। সো এই অ্যালগোরিদমের সিমুলেশনটাও আগের মতোই, আমাদের কাছে বেশ কিছু ইনফরমেশন আছে। এই দুইটা লাইন আমরা একটু পরে দেখব, আগে আমরা সিমুলেশনটা দেখি। সো এই টেবিলটা বাই দিস টাইম বাই নাও আমি অলরেডি টেবিলটা এক্সপ্লেন করছি। আমাকে একটু বলেন তো আসলে এখানে প্রায়োরিটি ইনফরমেশনটা, এক্সট্রা একটা ইনফরমেশন আছে প্রায়োরিটি, এটা আসলে কি মিন করতেছে? প্রসেসগুলো এক্সটার্নাল প্রায়োরিটি দেওয়া আছে আর কি। স্যার কোশ্চেনে যদি বলে না দেয় যে লোয়েস্ট প্রায়োরিটি হাইয়েস্ট প্রায়োরিটি, তখন কি এমনি বাই ডিফল্ট ধরবে? কোশ্চেনে বলে দিবে, কোশ্চেন ওভাবে করে না যে কোনটার প্রায়োরিটি কি, ওটা কোশ্চেনে 100% বলা থাকে। সো বেসিক্যালি আমাকে স্যার লাস্টে যেরকম বলছিলেন যে লোয়েস্ট ইন্টিজার হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি, এটা যদি বলে না দেয় তখন কিভাবে ধরবে? এটা বলে দিবে ম্যাডাম, মানে লোয়েস্ট স্মলেস্ট ইন্টিজার ইকুয়ালস টু হাইয়েস্ট প্রায়োরিটি নাকি লার্জেস্ট ইন্টিজার ইকুয়ালস টু হাইয়েস্ট প্রায়োরিটি, এটা বলে দেয় কোশ্চেনে, ঠিক আছে। বলে যদি নাও দেয় তাহলে ওটার অ্যানালজি আমরা ওটা পরে দেখবো। বাট আপাতত ফর দ্য টাইম বিং কিপ দ্যাট ইন মাইন্ড, স্মলেস্ট ইন্টিজার ইজ দ্য হাইয়েস্ট প্রায়োরিটি। যেহেতু স্লাইডে বলা আছে, কোশ্চেনে যদি এটার ব্যতিরেক কিছু ডিফারেন্ট কিছু না বলা থাকে, ইউ উইল হ্যাভ টু ফলো দ্যাট, যে স্মলেস্ট ইন্টিজার ইজ ইকুয়ালস টু হাইয়েস্ট প্রায়োরিটি, কারণ স্লাইডে লেখা আছে। সো কোশ্চেনে লেখা না থাকলে কি করবেন, স্যার স্লাইডে এটা ছিল লেখা, আমি এটাই পড়ছি, সো ফাইন। আর যদি কোশ্চেনে লিখেই দেয় যে স্মলেস্ট ইন্টিজার ইকুয়ালস টু হাইয়েস্ট প্রায়োরিটি, তাহলে তো ফলো করতেই হবে। বা কোশ্চেনে যদি বলে দেয় যে না লার্জেস্ট ইন্টিজার ইকুয়ালস টু হাইয়েস্ট প্রায়োরিটি, তাহলে তো এটা ফলো করতেই হবে। সো ইট ডিপেন্ডস, বুঝাতে পারছি কনটেক্সটটা? ওকে,
সো আমরা সিমুলেশনটা দেখি। প্রথমে 0 নাম্বার সেকেন্ডে যেহেতু কোনো রেডি কিউতে প্রসেস নাই, তাহলে এখন কি আসলে আমার প্রায়োরিটি নাম্বার দিয়ে কোনো লাভ আছে? 0 নাম্বার সেকেন্ডে যখন সিপিইউ যখন রেডি কিউটা ফাঁকা, 0 নাম্বার সেকেন্ডে ধরেন লেটস সে রেডি কিউটা ফাঁকা, এই সময় প্রায়োরিটি যদি 100 থাকে, ধরেন আমি একটা কোশ্চেন করলাম যে এইখানে প্রায়োরিটির ভ্যালুটা 100, বাট দ্যাট ডাজ ইট মিন যে এই প্রসেসটাকে আমি স্টার্ট করাবো না? No, sir. No, sir. Start করো। রেডি কিউতে প্রসেস আছেই একটা, তাহলে তো ওকে শুরু করতেই হবে, আমার তো কোনো উপায় নাই। এখন প্রায়োরিটি কম, অনেক কম, কিন্তু আমার সিপিইউ কে কি আর আইডল ফালাই রেখে লাভ আছে? একটা প্রসেস আছে, দেই কাজ করুক। সো কাজ করানো শুরু করলাম। সো 1 সেকেন্ড পরে টাইম যখন গেল 0 নাম্বার সেকেন্ডে দেখেন এটা কিন্তু এমটি হয়ে গেছে, রেডি কিউতে কোনো প্রসেস নেই, কারণ 0 নাম্বার সেকেন্ডে তার নতুন কোনো প্রসেসের অ্যারাইভাল হয় নাই। নেক্সট অ্যারাইভাল টাইম হচ্ছে 1। সো 1 নাম্বার সেকেন্ডে একটা প্রসেস ঢুকলো P2, এবং P2 এর বার্স্ট টাইম হচ্ছে 4। তো এখন এই সিচুয়েশনে আমাকে বলেন তো আমি কি P1 কে চালাবো নাকি P2 কে চালাবো? সিপিইউ অ্যাটেনশনে দিব। আচ্ছা, তাহলে আমাকে এখন বলেন তো যে P2 কে আসলে কেন আমি সিপিইউ অ্যাটেনশন দিব, কোনটার রেসপেক্টে? প্রায়োরিটি আচ্ছা, সো এক্সিলেন্ট, আমি এটাই জানতে চাই কেন আমি কোশ্চেনটা করলাম, সেটার ব্যাখ্যাটা দেই। এই কোশ্চেনটা মেইনলি থ্রো করছে এই কারণে যে দেখেন P2 এর কিন্তু বার্স্ট টাইম 4, তার মানে P1 এর বার্স্ট টাইমের থেকে কিন্তু P2 এর বার্স্ট টাইমটা কম, এবং এখানে একটা প্রায়োরিটি ইনফরমেশন আছে। সো আপনারা যদি কেউ ভেবে থাকেন যে আসলে স্যার P2 এর বার্স্ট টাইম কম দেখে আমরা আসলে P2 কে অ্যাটেনশন দিচ্ছি সিপিইউ, দিস ইজ নট ট্রু। আমরা P2 কে সিপিইউ অ্যাটেনশন দিতেছি অনলি বিকজ P2 এর প্রায়োরিটি ইজ হায়ার, কারণ লোয়ার ইন্টিজার মিন্স হায়ার প্রায়োরিটি। এখন আমি আরেকটা কোশ্চেন করতে চাই, ধরেন এই P2 প্রসেসের প্রায়োরিটি 1, কিন্তু এই P2 প্রসেসের বার্স্ট টাইম হচ্ছে 10, তাইলে আমরা কি করতাম? কোশ্চেনটা আরেকবার করি। P2 প্রসেসের প্রায়োরিটি 1, কিন্তু এখানে P2 প্রসেসের বার্স্ট টাইম দেওয়া থাকতো 10, তাহলে কি আমরা P2 কে চালাইতাম? জি স্যার, প্রায়োরিটি এখানে তো বার্স্ট টাইমটা ম্যাটার। এক্স্যাক্টলি, আমার এখানে প্রায়োরিটিটা ম্যাটার করতেছে, যেহেতু P2 এর প্রায়োরিটি হায়ার, লোয়ার নাম্বার মিন্স হায়ার প্রায়োরিটি, সো আমরা P2 কে রান করানো শুরু করে দিব। সো দেখেন আমরা 1 সেকেন্ড P1 কে চালানোর পরে ওকে আবার রেডি কিউতে ফেরত এনে রেখে দিছি, P2 কে এক্সিকিউশনের জন্য আগাই দিচ্ছি। সো দেন হচ্ছে দেখেন তো আমাকে এখন এই অ্যারাইভাল টাইম 2, 3 তে যারা আসবে তাদের প্রায়োরিটি কি আর P2 থেকে হায়ার হবে না লোয়ার হবে? লোয়ার হবে, কারণ এরপরে 1 এর চেয়ে যারা আছে সবাই বড় বড় নাম্বার। সো আমরা P2 কে আসলে যতক্ষণ লাগে টাইম আমরা আসলে দিতে পারি চাইলে। সো P2 এর আসলে টাইম দরকার ছিল 4 ইউনিট অফ টাইম। সো ও 1 থেকে শুরু করছিল কাজ করা, 4 সেকেন্ড চলছে, 4 আর 1 5 হয়ে গেছে। সো এখন এই যে এই সিচুয়েশনে দেখেন এই যে 3 নাম্বার সেকেন্ডে P1 আছে, P3 আছে, P4 আছে, এই তিনটা প্রসেসের মধ্যে সবচেয়ে ছোট প্রায়োরিটি কোনটা, সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি কোনটা? P1, P3, P4, এই তিনটা প্রসেসের মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি কার আছে? P1 এর, কারণ কি লোয়েস্ট নাম্বার হচ্ছে 3। সো আমরা আবার P1 কে সিপিইউ অ্যাটেনশনের জন্য পাঠিয়ে দিলাম। সো P1 এর এখন টাইম কতক্ষণ লাগবে? আরো 7 সেকেন্ড লাগবে, তাই তো? এই যে দেখেন রিমেইনিং ছিল 7, তাহলে ও আবার স্টার্ট করলো 5 নাম্বার সেকেন্ডে। সো 7 আর 5 কত হবে? 12 হয়ে যাবে। সো 12 নাম্বার সেকেন্ডের পরে এই জায়গাটাতে রিমেইনিং প্রসেস কারা কারা ছিল? P1 বের হয়ে যাওয়ার পরে P3 আর P4। সো P3 আর P4 এর মধ্যে বেশি প্রায়োরিটি কার ছিল? P3। সো P3 কে অ্যাটেনশন সিপিইউ অ্যাটেনশন দিলাম। P3 এর দরকার হইতেছে লেটস সে 9 সেকেন্ড। সো আমরা হচ্ছে 21 সেকেন্ড পর্যন্ত, 21 ইউনিট অফ টাইম পর্যন্ত P3 কে চালাইলাম। দেন P4 আসলো, P4 কে লাস্টে একটা প্রসেসই ছিল বেসিক্যালি। এখন তো আর মানে একটা জিনিস হয়তো খেয়াল করছেন, যখন সিপিইউতে কোনো প্রসেস থাকে না তখন যেই আসুক তাকে আমরা সিপিইউ অ্যাটেনশন দিতে পাঠাই, এবং সবার শেষে যে প্রসেসটা থাকে, দ্বিতীয় আরেকটা ঘটনা যে সবার শেষে যারা রেডি কিউতে থাকে তার প্রায়োরিটি যাই হোক, সে যেমনই হোক, তারে আমরা সিপিইউ অ্যাটেনশনের জন্য পাঠাই দিই। সো দেখেন 12 নাম্বার সেকেন্ডে যখন বেসিক্যালি P3 বের হয়ে গেছে, P3 দেখেন 12 নাম্বার সেকেন্ডে সিপিইউ অ্যাটেনশনের জন্য বের হয়ে গেছে, তখন কিন্তু অনলি একটা প্রসেসই রেডি কিউতে ছিল, সেটা হচ্ছে P4। সো এখন যেহেতু এটাই লাস্ট রিমেইনিং প্রসেস, সো 21 নাম্বার সেকেন্ডে P4 স্টার্টিং করার সাথে সাথে প্রায়োরিটি কিউ রেডি কিউটা এমটি হয়ে যাচ্ছে।
এমটি হয়ে যাচ্ছে এবং P4 এর যতক্ষণ টাইম লাগে 21 আর 5 26 হবে। সো 26 নাম্বার সেকেন্ড পর্যন্ত চলার পরে আমরা আরেকবার চেক করব যে আর কোনো রিমেইনিং প্রসেস আছে কিনা। সো এই প্রায়োরিটি শিডিউলিংটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এইবার যদি বুঝি নিচে দুইটা লাইন আছে সেটা নিয়ে আমরা একটু কথা বলি। প্রবলেম হচ্ছে কি স্টারভেশন একটা প্রবলেম, লো প্রায়োরিটি প্রসেস মে নেভার এক্সিকিউট। আরেকটা জিনিস দেওয়া আছে, এটার একটা সলিউশন দেওয়া আছে, এইজিং অ্যাজ টাইম প্রোগ্রেস ইনক্রিজ দ্য প্রায়োরিটি অফ দ্য প্রসেস। সো এইটা নিয়ে আসলে আমাদের একটা ডিসকাশনই আছে, এটা হয়তো আমরা আজকে ডিসকাস হয়তো করতে পারবো কিনা আমি জানি না, লেটস সি, বাট এই পয়েন্টটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। সো আমাকে এই স্টারভেশন কথাটা আমি অনেকক্ষণ আগে বলছিলাম, কারো কি মনে আছে? জি স্যার। সো একটা প্রসেস আসলে সিপি অ্যাটেনশন না পাওয়া, এই ঘটনাটাই বেসিক্যালি হচ্ছে স্টারভেশন। সো খেয়াল করেন কি বলতেছে যে যদি আমার সিস্টেমে এমন কোনো প্রসেস থাকে যাদের প্রায়োরিটি অনেক লো। সো ধরেন আমার এখানে ধরেন লেটস আমি কয়েকটা প্রসেসের নাম লিখি, P2 P3 P4 P5। সো ধরেন এই প্রসেসের প্রায়োরিটি হচ্ছে 1। হ্যাঁ, এখানে আমি প্রত্যেকটা জাস্ট প্রায়োরিটি নাম্বারগুলো লিখলাম 1 2 4 3 তারপরে 5 এরকম। অ্যান্ড দেন এখানে আরো কিছু প্রসেস আছে, দেন এখানে P100 আছে, এখানে আরো কিছু প্রসেস আছে, দেন এটার প্রায়োরিটি হচ্ছে 1000। ঠিক আছে, 1000। যেহেতু আমরা জানি স্মলেস্ট ইন্টিজার ইজ দ্য হাইয়েস্ট প্রায়োরিটি, আমাকে বলেন তো P100 এই প্রসেসটার আসলে সিপি অ্যাটেনশন পাইতে কি খুব সহজ কিছু হবে? না স্যার। ও কিন্তু আসলে অনন্তকালও ওয়েট করা লাগতে পারে। এখানে যদি বাকি প্রসেসগুলোর এখানে যদি ধরেন আরো 100 প্রসেসও থাকে, ধরেন এখানে আরো 99টা, এটা তো P100, এখানে যদি আরো 99টা প্রসেসও এটার আগে থাকে আপ আনটিল দিস পয়েন্ট, ওদের যদি প্রায়োরিটি কম হয়, ওকে কিন্তু ওয়েট করতেই হবে, ও কিন্তু আজীবন স্টারভেশনে থাকবে, যে সহজে সিপিইউ অ্যাটেনশন পাবে না। সো এটার একটা সলিউশন কি, এইজিং অ্যাজ টাইম প্রোগ্রেস ইনক্রিজ দ্য প্রায়োরিটি অফ দ্য প্রসেস। সো টাইম যত আগাইতে থাকবে, আমরা গ্যান চার্টে কিন্তু আসলে টাইম স্ট্যাম্প দেখি, 0 নাম্বার সেকেন্ডে একটা প্রসেস স্টার্ট হয়েছে, 1 নাম্বার সেকেন্ডে একটা P2 প্রসেস স্টার্ট হয়েছে, 5 নাম্বার সেকেন্ডে একটা প্রসেস আবার রিস্টার্ট হইতেছে। সো প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট প্রসেস স্টার্ট হচ্ছে এক একটা টাইমের পরে। সো আমরা যেটা করতে চাই, যত টাইম আগাবে, এই টাইম লাইনটা যত আগাবে, আস্তে আস্তে এই প্রসেসের প্রায়োরিটিটা তত কমাইতে মানে বাড়াইতে থাকবো। সো এটার ইনিশিয়ালি প্রায়োরিটি ছিল 1000, কিন্তু টাইম যত আগাবে আস্তে আস্তে এটার প্রায়োরিটিটা এই নাম্বারটা ছোট হতে থাকবে। সো একটা সময় হয়তো এটা 1000 থেকে লেটস সে 900 হবে, দেন হয়তো আরেকটু ডিক্রিজ করে 500 হবে, লেটস সে এরপরে আরো ডিক্রিজ করে 200 হবে, দেন লেটস সে এটা ডিক্রিজ করে 50 হবে, দেন এটা ডিক্রিজ করে হয়তো 10 হবে, দেন একটা সময় এটা ডিক্রিজ করে আরো কমে যাবে। সো আনটিল অর আনলেস এটা সিপি অ্যাটেনশন না পায়, আমরা হচ্ছে এটার প্রায়োরিটি নাম্বারটাকে ইমপ্রুভ করার চেষ্টা করব। সো দিস থিং ক্যান বি আ সলিউশন। ঠিক আছে, এখন আমি আরেকটা কোশ্চেন করতে চাই যে আচ্ছা স্যার, এইখানে যদি আমি চাইতাম আমি কি আসলে এই প্রসেসগুলার প্রায়োরিটি সেম দিতে পারতাম? মানে হোয়াট উড হ্যাপেন, মানে জাস্ট ফর থিঙ্কিং পারপাস, যে এখানে যদি আমি এইরকম যদি ডুপ্লিকেশন করি বা একটা একই নাম্বার অফ প্রায়োরিটি যদি সব এরকম করি, আসলে কি সমস্যা হবে বা কি সুবিধা হবে? প্রোস বা কনস আমাকে একটু কেউ বলতে পারবেন? মানে আমি কি কোশ্চেনটা বুঝাইতে পারছি? হোয়াট ইজ মাই কোশ্চেন? জি স্যার। মানে তাহলে কি বার্স টাইম অনুযায়ী আগাবে? বুঝি নাই। তাহলে কি বার্স টাইম অনুযায়ী আগাবে যদি একই প্রায়োরিটিতে? সো বেসিক্যালি যেটা হচ্ছে যে আমরা যদি আসলে মানে ওই কনস্ট্যান্টটা আসলে না আনি, হ্যাঁ, ওই কনস্ট্যান্টটা যদি আসলে না আনি যে আমার শর্টেস্ট বার্স টাইম যেটা, সেটাকে আমি অ্যাটেনশন দিব যদি প্রায়োরিটি দুইটা সেম হয়, তাহলে কিন্তু বেসিক্যালি এটাও কিন্তু ওই যে মানে দুইটার মধ্যে যে কোনো একটা শুরু করায় দেওয়ার মতো ঘটনা হবে। ঠিক আছে, মানে ধরেন আমার এখানে একটা সিনারিও আচ্ছা আরেকটু ডিপে যাই বলতে আমি এখানে অ্যারাইভাল টাইমটাও একটু অ্যাড করি। ধরেন এই দুইটা এখানে প্রত্যেকটা প্রসেসের অ্যারাইভাল টাইম আছে, ঠিক আছে, প্রত্যেকটা প্রসেসের অ্যারাইভাল টাইম আছে, এই ইনফরমেশনটা আমি দিলাম। ঠিক আছে,
আমাকে বলেন তো P1 আর P2 প্রসেসের অ্যারাইভাল টাইম সেম এবং P1 আর P2 প্রসেসের প্রায়োরিটিও সেম, এখন এই ক্ষেত্রে আমি কি করব? ওরা তো তখন মানে স্টার্ট হয়ে যাবে, Stuck কেন হবে? Right. স্টাক হওয়ার তো কিছু নাই, এখানে দুইটা প্রসেসের অ্যারাইভাল টাইম সেম, রেডি কিউতে ধরেন P1 ও আসছে P2 আসছে। এখন নর্মালি যদি প্রায়োরিটির কনসেপ্টে চিন্তা করতাম, যদি এখানে যদি 1 এর জায়গায় এখানে যদি 4 হইতো, তাহলে তো আমি চোখ বন্ধ করে P1 কে আগে অ্যাটেনশন দিতাম, তাই না? কারণ P1 এর প্রায়োরিটি হাই। বা এখানে যদি P1 এর প্রায়োরিটি 4 হইতো আর এখানে যদি P2 এর প্রায়োরিটি যদি 1 হইতো, অ্যারাইভাল টাইম সেম যেহেতু এবং প্রায়োরিটি যেহেতু P2 এর হাই, তাহলে আমি কাকে আগে অ্যাটেনশন দিতাম? P2 কে দিতাম না সিপিইউর? ইয়েস অর নো? জি স্যার। কিন্তু ঝামেলাটা বাড়ছে কোথায়? ঝামেলাটা বাড়ছে যে এদের অ্যারাইভাল টাইমও সেম এবং এদের আসলে মানে প্রায়োরিটিও সেম। এখন আমি কি করব? বেসিক্যালি আপনি যে কোনো একটাকে এখানে শুরু করাই দিতে পারেন চাইলে, যদি বার্স্ট টাইমের কন্ডিশনটা অ্যাপ্লাই না করা হয়। ঠিক আছে, কি বললাম? যদি বার্স্ট টাইমের কনস্ট্যান্টটা অ্যাপ্লাই না করা হয়। যদি আমি আপনাকে বার্স্ট টাইমের কনস্ট্যান্টটা অ্যাপ্লাই করে দেই, আমি যদি বলি যে আচ্ছা আপনার যদি প্রায়োরিটি সেম হয় তাহলে যেটার বার্স্ট টাইম শর্ট সেটাকে নিয়ে আপনি আঁকাবেন। ঠিক আছে, আরেকটা ইনফরমেশন অ্যাড করলাম, বার্স্ট টাইম দিলাম। সো ধরেন এটার বার্স্ট টাইম হচ্ছে 2, এটার বার্স্ট টাইম হচ্ছে 4, এরকম হচ্ছে প্রত্যেকটারই 6, 8, 10, 12। ঠিক আছে, সো যেহেতু দুইটার অ্যারাইভাল টাইম সেম, দুইটার প্রায়োরিটি সেম এবং কোশ্চেনে আসলে বলা আছে স্পেসিফিক্যালি যে যদি প্রায়োরিটি দুইটা সেম হয় তাহলে যেটা শর্টেস্ট বার্স্ট টাইম তুমি সেটাকে নিয়ে আগে কাজ শুরু করো। সো আমি দেখলাম P1 P2 দুইটারই বার্স্ট অ্যারাইভাল টাইম সেম। সো আমাকে এখন যেহেতু কোশ্চেনে বলা আছে যে যেটা শর্ট যখন প্রায়োরিটি সেম হবে তখন হইতেছে কাদের বার্স্ট টাইম ছোট তাকে নিয়ে আগাও, এই কথাটাও বলা আছে। তো তখন আমি কাকে নিয়ে আগাবো? P1 কে নিয়ে আগাবো না P2 কে নিয়ে আগাবো? হ্যালো, আমি কি আছি? কানেক্টেড আছি? জি স্যার। জি স্যার। মানে কোশ্চেনটা কি বুঝাইতে পারছি? কি কোশ্চেন করছি? আচ্ছা, কোশ্চেনটা আমি আরেকবার করি। দুইটা প্রসেসের প্রায়োরিটি সেম, 1 এবং 1, দুইটা প্রসেসের অ্যারাইভাল টাইম সেম এবং দুইটা প্রসেসের বার্স্ট টাইম দেওয়া আছে, একটা 2 একটা 4। আমাকে একটু উত্তর দেন, আমি যদি কোশ্চেনে মেনশন করে দেই যে যখন দুইটা প্রসেসের প্রায়োরিটি সেম হবে তখন তাদের মধ্যে যেটার বার্স্ট টাইম ছোট তাকে নিয়ে তুমি আগাবা, এই কথাটা বললে আমি কি P1 কে নিয়ে সিপিইউ অ্যাটেনশন আগে দিব না P2 কে সিপিইউ অ্যাটেনশন আগে দিব? C1 P1 কে দিব। আর যদি কোশ্চেনে ওরকম কিছু বলা না থাকে যে যে বাস টাইমের উপরে ডিপেন্ডেন্সি আছে কিনা, এরকম কোনো কিছু যদি মেনশন না করা থাকে তাহলে আপনি সিম্পলি হয়তো P1 কে নিয়ে আগায় যেতে পারেন, কারণ দুইটার প্রায়োরিটি সেম, একটাকে নিয়ে আগাইলেই হয়, কোনো ব্যাপার না। বুঝাইতে পারছি? সো বিভিন্ন ধরনের জিনিসপত্র আসলে এজ কেস আসলে হইতে পারে, আসলে আমরা আসলে একটু বোঝার চেষ্টা করলাম আজকে অ্যালগরিদমগুলো এই ধরনেরই। এটা আমরা আজকে আসলে হয়তো শুরু করব না, বাট আমরা হয়তো একটু আইডিয়া দিব যে রাউন্ড রবিন জিনিসটা কি। নেক্সট ক্লাসে হয়তো আমরা ইনশাল্লাহ ডিরেক্টলি শুরু করে দিব রাউন্ড রবিন জিনিসটা নিয়ে কথাবার্তা। সো এখানে রাউন্ড রবিনে কি বলতেছে যে রাউন্ড রবিনের মেইন মোটিভেশনটা যদি আমি একটু বলি, এটা আসলে বেসিক্যালি এরকম যে এই প্রায়োরিটি শিডিউলিং একটা প্রবলেম ছিল যে স্টারভেশন, যে লো প্রায়োরিটি প্রসেস মে নেভার এক্সিকিউট। সো ওইটার একটা সলিউশন করার চেষ্টা করছে যে লো প্রায়োরিটি প্রসেসকে হাই প্রায়োরিটিতে নিয়ে আসা, মানে লো প্রায়োরিটি প্রসেসের প্রায়োরিটি আস্তে আস্তে করে ইনক্রিজ করা। রাউন্ড রবিন যেটা বলছে যে ঠিক আছে এটা তো আসলে সব প্রবলেমের সলিউশন করে না, আমি আমি আরেকটা নতুন সলিউশন একটু বলি। এটা হচ্ছে যে এইটা বেসিক্যালি যেটা করতে চাচ্ছে, আমরা যদি খেয়াল করি, ইচ প্রসেস গেটস এ স্মল ইউনিট অফ সিপিইউ টাইম, এটাকে টাইম কোয়ান্টাম বলি আমরা, ইউজুয়ালি 10 to 100 মিলিসেকেন্ড। আফটার দিস টাইম হ্যাজ অ্যালাভড দ্য প্রসেস ইজ প্রিএম্পটেড অ্যান্ড অ্যাডেড টু দ্য এন্ড অফ দ্য রেডি কিউ। সো এই জিনিসটা আসলে কি বলতেছে, কারো কোনো আইডিয়া? জাস্ট এটা আমরা আজকে মানে এটা আমরা আজকে সিমুলেট করব না, আমরা এটা নেক্সট ক্লাসে সিমুলেট করব। তো বেসিক্যালি বেসিক আইডিয়াটা হচ্ছে, সবচেয়ে সিম্পলেস্ট আইডিয়াটা হচ্ছে যে ভাই তোমার কি ধরনের তোমার মানে বাস টাইম কত, প্রায়োরিটি কি, সেটা হচ্ছে বড় কথা হচ্ছে আমি প্রত্যেকটা প্রসেসকে আসলে সিপিইউ অ্যাটেনশন দিতে চাই, এটা হচ্ছে আমার মেইন মোটিভেশন। আই ওয়ান্ট ইচ প্রসেস should get CPU attention। ঠিক আছে, এটা হচ্ছে আমার মেইন মোটিভেশন। সো ওটার জন্য আমি কি করি
প্রত্যেকটা প্রসেসের জন্য একটা স্পেসিফিক টাইম কোয়ান্টাম, এটা সব প্রসেসের জন্যই ফিক্স থাকে। আমরা বলে দিই রাউন্ড রবিনের টাইম কোয়ান্টাম, রাউন্ড রবিন অ্যালগরিদমের টাইম কোয়ান্টামটা কোশ্চেনেই মেনশন করা থাকে। টাইম কোয়ান্টামটা ধরেন লেটস সে 5 বলা থাকলো, তার মানে 5 ইউনিট অফ টাইম, ঠিক আছে, 5 ইউনিট অফ টাইম। তার মানে প্রসেসের প্রায়োরিটি থাকুক বা যেটাই থাকুক বা যেমনই হোক, এই প্রসেসটা এই 5 ইউনিট অফ টাইম চলার পর আর সিপিইউ অ্যাটেনশন পাইতে পারবে না, ঠিক আছে। কেন? কারণ হচ্ছে যে আমি চাই যত প্রসেস আছে সিস্টেমে সবাই যাতে অ্যাটেনশন পায়। সো এখন আমার যদি ধরেন এখানে P1 P2 P4 P5 আছে, হ্যাঁ, এবং P5 এর এবং প্রত্যেকটার আসলে আমি কি বলে প্রায়োরিটিও বলে দিই। এখানে একটু প্রায়োরিটিটাও নিয়ে আসি। আচ্ছা, এটা এখানে লিখলে মনে হয় খিজিবিজি হয়ে যাবে, আমি এটা এখানে না লিখি। এই ক্লাস এখনই শেষ করে দিব, সমস্যা নাই। সো P1 P2 P3 P4, সো প্রায়োরিটি আর হচ্ছে টাইম কোয়ান্টাম। তো আমি টাইম কোয়ান্টামটা বলে দিই যে প্রত্যেকটা প্রসেস নির্দিষ্টভাবে 5 মিলি সেকেন্ড বা 5 ইউনিট অফ টাইম পর্যন্ত চলবে, টাইম কোয়ান্টামটাও বলে দিলাম, ঠিক আছে। এখন P1 এর প্রায়োরিটি ধরলাম 0, P2 এর প্রায়োরিটি ধরলাম 1, P3 এর প্রায়োরিটি ধরলাম 1ই দিই, সমস্যা কি। P4 এর প্রায়োরিটি দিলাম 4। আচ্ছা, 4 না দিই, এটা 400 দিই, তাহলে একটু মেক সেন্স করবে। 4000 দিলাম, সো অনেক লো একটা প্রায়োরিটি। এবং আরেকটু একটু ভেজাল করি, আসলে এত ইজি করে লাভ নেই, ঠিক আছে। একটু ভেজাল করি ইন এ সেন্স যে এই P3 প্রসেসের পরে ধরেন আরো 100টা প্রসেস আছে, ঠিক আছে, 100 মোর প্রসেস, 100 মোর প্রসেস আছে এখানে, ঠিক আছে। এবং লাস্টে যে এইখানে একটা কি বলবো P120 প্রসেস নাম্বার 120 এবং এটার প্রায়োরিটি হচ্ছে লেটস সে 5000, ঠিক আছে। এবং এইখানে যে 1000 মোর প্রসেস ছিল এদেরও কিন্তু আসলে প্রায়োরিটি অ্যাসাইন করা আছে, এবং সবগুলাই এই সবগুলা প্রসেসেরই প্রায়োরিটি আসলে এই 5000 এর চেয়ে কম। আমাকে বলেন তো, যদি আমি রাউন্ড রবিন অ্যাপ্লাই করি এখন কি স্টারভেশনের প্রবলেমটা কমবে? জি স্যার। কেন কমবে? হচ্ছে সবার জন্য টাইম ফিক্সড করে দেওয়াতে সবাই কারণ হচ্ছে এক্স্যাক্টলি। সো এখন বাবা আপনার প্রায়োরিটি যতই যা হোক, যতই হাই হোক, আপনার আপনার বাস ধরেন এই P1 প্রসেসের বাস টাইম হচ্ছে ধরেন 5000, ঠিক আছে, তার প্রায়োরিটি অনেক বেশি 0, কিন্তু তার বাস টাইম হচ্ছে 5000, কিন্তু এবং বাকিগুলোর বাস টাইম ধরেন 2 4 6 এরকম করে। কিন্তু যেহেতু আমার বলা আছে যে তুমি 5 সেকেন্ডের বেশি টাইম পাবা না, তোমার যতই প্রায়োরিটি হোক, এটা যেহেতু বলাই আছে যে 5 টাইম কোয়ান্টাম 5 এর বেশি তুমি টাইম পাবা না। সো এখন আর এই যে হাই প্রায়োরিটি খুব লো প্রায়োরিটি আলা একটা প্রসেস যার নাকি হয়তো বার্স টাইম হচ্ছে খুব কম, তার হয়তো বার্স টাইম ছিল 1 সেকেন্ড, এবং এই P120 প্রসেসের বার্স টাইম হচ্ছে সবচেয়ে ছোট। আমি এটাও বলে দিছি যে P120 এই প্রসেসের বার্স টাইম হচ্ছে সবচেয়ে ছোট, যেটা হচ্ছে 1, কিন্তু এটার প্রায়োরিটি হচ্ছে সবচেয়ে লো। এই প্রসেসটাও এখন কি করবে? সিপিইউ অ্যাটেনশন পাবে। কেন পাবে? তার কারণ হচ্ছে ওকে তো আমি P1 প্রসেসের প্রায়োরিটি খুব হাই হওয়ার পরেও যেহেতু টাইম কোয়ান্টাম ফিক্সড 5, সো ওকে আমি এই 5000 টাইম পর্যন্ত চালাবো না, ওকে 5 সেকেন্ড চালাবো। সো আমার হইতেছে রিমেনিং P1 এর জন্য রিমেনিং বাস টাইম থাকবে হইতেছে 4000, কত হবে এটা বলেন তো? যদি আমি এটাকে যদি 5 সেকেন্ড চালাই, মানে এটা কত হবে? 4995। ইয়েস অর নো? সো এই টাইমটা রিমেনিং থাকবে, এবং এরপরে বাকি প্রসেসগুলো যেহেতু প্রায়োরিটি আছে, সো প্রায়োরিটি ওয়াইজ পেতে পেতে একটা সময় তো আমি P120 কাছে আসবো, কারণ কাউকে আমি 5 সেকেন্ডের বেশি সুযোগ দিব না, ঠিক আছে, সে যতই হাই প্রায়োরিটি হোক। আমার ফিক্স টাইম হচ্ছে 5। সো স্টারভেশনটাকে মিটিগেট করার এটা হচ্ছে একটা ওয়ে। সো আমাদের বেসিক্যালি নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ হয়তো এটা একটু শিডিউলিং দেখবো। দেন আমাদের কাছে MLFQ একটা আছে, সো আমরা হয়তো ওই জিনিসটাও দেখবো। হ্যাঁ, টোটাল কয়টা এরকম? টোটাল কয়টা এরকম সিপিইউ স্কেজুলিং অ্যালগরিদম?
এটার পরে আর একটা মানে আর দুইটা আছে আমাদের নেক্সট ক্লাস হয়তো আরো দুইটা দেখতে হবে